এয়ারপোর্টের ভিতর দিয়ে হাঁটছি আর আশেপাশে তাকাচ্ছি। এমন সময় হুট করেই কে যেন সামনে থেকে এসে আমায় জাপটে জড়িয়ে ধরল। সাথে সাথে শরীরের মধ্যে একটা ইলেকট্রিক শক খেলাম আর হাতে থাকা লাগেজটা নিচে পড়ে গেল। তাকে দেখে একটা মেয়ে আমায় জড়িয়ে ধরে আছে। আরে আরে, কে আপনি? চেনা নেই জানা নেই এত মানুষের সমাবেশে আমায় জড়িয়ে ধরে আছেন, ছাড়ুন বলছি। ছাড়বো না। এত কষ্টের পর তোমায় আজ কাছে পেয়েছি, এত তাড়াতাড়ি ছেড়ে দেবো ভাবলে কি করে? এখন দেখবো তুমি আমার কাছে থেকে কিভাবে দূরে থাকো। এই বলে মেয়েটা আমায় আরো শক্ত করে জড়িয়ে ধরলো। এত কষ্টের পর আমায় কাছে পেয়েছেন মানে? কি পাগলের মতো কথা বলছেন? আমি তো আজকেই দেশে আসলাম, আপনার সাথে আমার দেখা হলো কি করে? এবার মেয়েটা আমায় ছেড়ে দিয়ে আমার দিকে মাথা তুলে তাকালো। কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, আমায় চিনতে পারছো না? আমি মায়া, তোমার সেই ছোটবেলার খেলার সাথী। মনে নেই আমরা ছোটবেলায় একসাথে জামাই বউ খেলতাম? মেয়েটার কথা শুনে কিছুক্ষণ ওর চেহারার দিকে তাকিয়ে রইলাম। মায়াবী চেহারা, মায়াবী তার চোখগুলো, গোলাপি চামড়ার ঠোঁট, আর ঠোঁটে আবার হালকা গোলাপি লিপস্টিক, পরনে আবার হালকা গোলাপি কালারের শাড়ি। সব মিলিয়ে মেয়েটাকে কোনো পরীর চেয়ে কম লাগছে না। তারপরও মেয়েটার দিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে একটা হাসি দিয়ে বললাম, ছোটবেলায় আমি কোনো মেয়ের সাথে খেলা করেছি বা মিশেছি বলে তো মনে হচ্ছে না, তাহলে আপনি কে? এই তুমি কি বলছো এসব? সত্যি কি তুমি আমায় চিনতে পারছো না, নাকি চিনেও না চেনার ভান করছো? বললাম তো আপনার সাথে আমার কখনো দেখা হয়েছে বা বলে তো মনে হচ্ছে না, তাহলে আপনাকে চিনবো কি করে? আমি জানি তুমি আমার সাথে মজা করছো। তুমি আমায় ঠিকই চিনতে পারছো, কিন্তু সেটা প্রকাশ করছো না। হাউ ফানি ম্যান! আমার কি খেয়ে দেওয়ার কাজ নেই যে একটা অচেনা মেয়ের সাথে মজা করব? এখন কিন্তু বেশি হয়ে যাচ্ছে। আর এত মানুষের সামনে দাঁড়িয়ে আর কথা বলতে পারবো না। আগে বাসায় চলো, পরে কথা হবে। আজব তো, আপনার বাসায় আপনি যাবেন, এখানে আমাকে টানছেন কেন? কারণ তোমাকে বাসায় নিয়ে যেতেই আমি এখানেই এসেছি। আমার মনে হয় আপনার মাথায় কোনো সমস্যা আছে, নাহলে একটা অচেনা ছেলেকে কেউ নিজের বাসায় নিয়ে যাবে কেন? অচেনা আবার কে? তুমি তো। জাস্ট শাট আপ! অনেক বকবক শুনেছি আপনার, আর নয়। সামনে থেকে সরেন আর আমার যেতে দেন। বলেই নিচে থেকে লাগেজটা উঠিয়ে মেয়েটাকে ধাক্কা দিয়ে সরিয়ে বাইরে চলে আসলাম। পিছনে থেকে মেয়েটা কি যেন বলছিল, সেসব কথায় কান্না দিয়ে একটা সিএনজি ভাড়া করে বাসায় চলে আসলাম। বাড়ির সামনে এসে সিএনজি থেকে নেমে লোকটার ভাড়া মিটিয়ে লাগেজটা নিয়ে বাড়ির ভিতরে ঢুকে পড়লাম। তারপর বাসার মেইন দরজার সামনে এসে কলিং বেল বাজিয়ে দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ পর দরজাটা খুলে দেওয়া হলো আমাকে। আম্মুকে সামনে দেখে জড়িয়ে ধরে বললাম, কেমন আছো আম্মু? আরে তুই না বললি তুই কাল আসবি, তাহলে আজ এই সময় এখানে কি করে? তোমাদের সারপ্রাইজ দেবো বলে মিথ্যা কথাটা বলেছিলাম। পাগল ছেলে একটা। এখন ছাড় আমায় আর ভিতরে আয়। চলো। আম্মুকে ছেড়ে দিয়ে লাগেজটা নিয়ে ভেতরে ঢুকলাম। অনেকটা পথ জার্নি করে এসেছিস, রুমে যা আর ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট নে। আমি তোর জন্য নাস্তা পানি নিয়ে আসছি। ওকে মম। এই, আমায় একদম এইসব নামে ডাকবি না বলে দিলাম। ওকে মাই ডিয়ার আম্মু, আর এইসব নামে ডাকবো না তোমাকে। তারপর উপরে এসে নিজের রুমে চলে এলাম। রুমে এসে লাগেজটা রেখে ফ্রেশ হতে চলে গেলাম। আমি তামিম, মা বাবার একমাত্র সন্তান। পড়াশোনার জন্য এত বছর বিদেশে ছিলাম। বিদেশে আমার খালার কাছে থেকেই পড়াশোনা কমপ্লিট করেছি। ভেবেছিলাম একটা চাকরি নিয়ে এখানেই থেকে যাব, কিন্তু আব্বু আম্মুর জন্য দেশে ফিরে আসতে হলো। আর হ্যাঁ, আমার কিন্তু ছোট্ট একটা বোনও আছে, নাম মিলি। এইবার ইন্টার প্রথম বর্ষে পড়ছে। বাকিটা গল্পতেই জানতে পারবেন। এখন গল্পতে ফিরি। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হয়ে দেখি মিলি বিছানায় পড়ে আছে। আমাকে দেখে দাঁড়িয়ে পড়ল। ভাইয়া কেমন আছো? ভালো তো, তুই কেমন আছিস? ভালো না। কেন, কি হয়েছে তো? বিদেশে গিয়ে তো আমায় ভুলেই গেছো। ফোন করলেও আমার সাথে কথা বলো না। কি করবো বল, পড়াশোনার খুব চাপ ছিল, তাই আম্মুর সাথেও ঠিক মতো কথা বলতাম না। সারাদিনই পড়তে হয় নাকি? ফ্রি টাইমে একবার কল দিয়েও তো কথা বলতে পারতে। আরে তখন মাথায় এত বুদ্ধি ছিল নাকি? আম্মুকে ফোন করলে তুই কথাটা বলতে পারতি না। কুত্তা, এখন এখন আমার দোষ দিচ্ছিস তাই না? তোকে তো আমি আজই মেরে ফেলবো। বলে আমার গলাটা চেপে ধরলো। আরে আরে, কি করছিস? ছাড় বলছি, আমার লাগছে। বিদেশে যাওয়ার পর আমার সাথে তুই কখনো কথা বলেছিস? হ্যাঁ, আমি কথা বলতে চাইলেই তো তুই ব্যস্ততা দেখিয়ে ফোন কেটে দিতি।
এখন আবার আমার দোষ দিচ্ছিস? তোকে আজ সত্যি সত্যি মেরেই ফেলবো। বোন লাগছে, প্লিজ ছাড়, খুব ব্যথা পাচ্ছি। না, আমি তোকে আজ মেরেই ফেলবো। বোন, তোর জন্য বিদেশ থেকে অনেক চকলেট নিয়ে এসেছি, প্লিজ এখন ছেড়ে দে, নাহলে কিন্তু চকলেটগুলো দেবো না। কি? সত্যি? কোথায় চকলেট? দে আমাকে। আগে আমায় ছেড়ে দে। ছাড়া পেয়েই হাঁপাতে শুরু করলাম। কি হলো, বসে আছিস কেন? আমার চকলেট কোথায়? আনি না, যাবে আগে এখান থেকে। কি? তুই আমায় মিথ্যা বলেছিস? তোকে তো এবার আমি জানে মেরে ফেলবো। বই আবার আমার গলার চেপে ধরলো। এই ছাড় ছাড়, আমায় ছাড়, আমি তো মজা করেছি। লাগেজের ভিতরে তোর জন্য চকলেট আছে, দেখ। না, তোকে আর বিশ্বাস করব না। তুই আবার আমার সাথে মজা করছিস। আরে আমি সত্যি বলছি, তুই ছাড় আমায়, তোকে চকলেট বের করে দিচ্ছে। দে এবার আমার চকলেট। ছাড়া পেয়ে লাগেজ থেকে মিলির জন্য আনা চকলেটগুলো ওর হাতে দিয়ে দিলাম। থ্যাংক ইউ ভাইয়া, তুমি অনেক। আমায় যে হালকা জড়িয়ে ধরে বলবো, হ্যাঁ, এতক্ষণ ধরে তো সেই ভাইয়াকে উপরে পাঠানোর জন্য লেগে পড়েছিলি। আমায় অযথা দোষারোপ করলে এমনই করব। আর তোমায় এসব চকলেট আনতে কে বলেছে শুনি? এরপরও বড় ভাই হিসেবে যখন এনেছো তাহলে নিয়ে যাই, না হলে তুমি আবার মাইন্ড করবে। কথাগুলো বলেই দৌড়ে রুম থেকে চলে গেল। দেখেছেন কত বড় ফাজিল মেয়ে। একে তো আমায় সামান্য একটা কথার জন্য মারতে লাগলো, আর তার উপর আবার চকলেট না দেওয়ায় আরো চাপ দিতে লাগলো। আর এখন চকলেট পেয়ে আমায় কি বলে গেল। কিছুক্ষণ পর আম্মু এসে নাস্তা দিয়ে গেলেন। নাস্তা খেয়ে বিছানায় শুয়ে শুয়ে রেস্ট নিতে লাগলাম। হঠাৎ মিলি আবার রুমে আসলো। ভাইয়া আম্মু খেতে ডাকছে, নিচে চল। একটু আগে তো নাস্তা করলাম, এখন আবার খাবো কি করে? আব্বু এসেছে, সবাই খাবার টেবিলে বসে আছে, তোমাকেও আসতে বলেছে। আচ্ছা তুই যা, আমি আসছি। মিলি চলে গেল। তার কিছুক্ষণ পর আমিও উঠে নিচে চলে আসলাম। এসে দেখি সবাই খাবার টেবিলে বসে আছেন। আমিও একটা চেয়ার টেনে একপাশে বসে পড়লাম। আব্বু কেমন আছো? এই তো ভালো, তুই? হ্যাঁ আমিও ভালো আছি। তা হঠাৎ কাউকে না জানিয়ে চলে আসলি যে? আসলে তোমাদের সারপ্রাইজ দেবো বলে কাউকে না জানিয়ে চলে আসলাম আর কি। তারপর আব্বুর সাথে আরো কিছুক্ষণ কথা বলে খাবার খেতে শুরু করলাম, কিন্তু নাস্তা খাবার কারণে বেশি খেতে পারলাম না, তাই অল্প একটু খেয়ে রুমে চলে আসলাম। এদিকে প্রায় 1 ঘন্টা ধরে মায়া ওর রুমে দরজা লাগিয়ে অনবরত কান্না করে যাচ্ছে। মেয়ের এমন অবস্থা দেখে মিসেস রেহেনা বেগম কি হয়েছে জানতে চাইলে মায়া কিছুই বলল না। দুপুরবেলা যখন আমজাদ চৌধুরী অর্থাৎ মায়ার বাবা খাবার খেতে বাসায় আসলেন, তখন রেহেনা বেগম স্বামীকে মেয়ের ঘটনা বললেন। সবকিছু শুনে আমজাদ চৌধুরী গিয়ে মেয়ের রুমের দরজার কাছে দাঁড়িয়ে মেয়েকে ডাকতে লাগলেন। বাবার প্রতি একটু মায়া বেশি হওয়ায় কিছুক্ষণ ডাকার পরে মায়াটা দরজা খুলে দিল। আমজাদ চৌধুরী মেয়ের কান্নার কারণ জানতে চাইলেন, কিন্তু মায়া কিছুই বলতে চাচ্ছিল না। অবশেষে আমজাদ সাহেবের জোরাজুরিতে মায়া একটা মিথ্যা কথা বলে চালিয়ে দেয়। তারপর মেয়েকে নিয়ে আমজাদ সাহেব খাবার টেবিলে এসে বসলেন আর নিজের প্লেট থেকে এক লোকমা খাবার মেয়ের মুখে তুলে দিলেন। এটা আজ নতুন না, মেয়ে যেদিন মন খারাপ থাকে সেদিন আমজাদ সাহেব নিজেই মেয়েকে খাইয়ে দেন। কয়েক লোকমা খাওয়ার পর মায়া সেখান থেকে নিজের রুমে চলে আসলো। আমজাদ সাহেব বুঝলেন মেয়ে আর খেতে চাইছে না, তাই তিনি আর সময় নষ্ট না করে প্লেটের অবশিষ্ট খাবার খেয়ে নিলেন। রাতেও মায়া অল্প একটু খেয়ে রুমে চলে আসলো। রুমে এসে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে, এমন সময় তার ফোনে একটা মেসেজ আসলো। ফোনটা হাতে নিয়ে মেসেজটা ওপেন করতেই মায়া অবাক হয়ে গেল। কে তাকে এই মেসেজটা দিল সে ভেবে পাচ্ছে না। নাম্বারটাও তার অচেনা। একটা আননোন নাম্বার থেকে কেউ কেন তাকে এই মেসেজটা দিল? নাকি কেউ তার সাথে ফাজলামি করার জন্য মেসেজটা দিয়েছে? মেসেজটা সেন্ড করে মনে মনে হাসছি আর বলছি, মেয়ে সে যে বন্ধুর সাথে ভালোই মজা করতে পারছি কয়েকদিন ধরে, আরও কিছুদিন কথা বলি, তারপর একটা ছেঁকা দিয়ে লুচ্চামি একেবারে বের করে দেবো শালার। সারাদিন ধরে একটু ঘুমোতে পারিনি, এখন আর জেগে লাভ নেই, বরং ঘুমিয়ে পড়ি। দরজাটা লাগিয়ে দিয়ে বিছানায় এসে কম্বলটা গায়ে জড়িয়ে ঘুমাতেই যাব, এমন সময় মোবাইলটা বেজে উঠলো। কে কল করেছে দেখার জন্য মোবাইলটা হাতে নিতেই দেখি একটা আননোন নাম্বার থেকে কল এসেছে। এই সময় আবার কে কল করলো, তাও একটা আননোন নাম্বার থেকে। ভাবছি আর চিন্তা করছি যে কলটা ধরবো কি ধরবো না। অবশেষে কলটা রিসিভ করেই ফেললাম। ওই কে আপনি, আর এত রাতে এসব কি মেসেজ দেন? হ্যাঁ, একটা মেয়েলি কণ্ঠে কথাটা বললো। এত রাতে একটা মেয়ে কল করে এমন কথা বললে কে না অবাক হবে, তাই না? তাও অচেনা একটা মেয়ে, কে হতে পারে এই মেয়েটা? হ্যালো, কথা বলছেন না কেন? মেসেজে তো ভালোই কথা বলতে পারেন, ফোনে কথা বলতে ভয় পান নাকি? সরি, আপনাকে তো ঠিক চিনলাম না। কে আপনি? আর এইসব বা কি বলছেন? কে আপনাকে মেসেজ দিয়েছে? সেটা তো আমারও প্রশ্ন।
কে আপনি আর এত রাতে আমায় এসব কি মেসেজ দেন? আর মেসেজ দিয়ে এখন ভালো সাজা হচ্ছে, তাই না? আপনার নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। আমি আপনাকে ঠিক চিনি না, তাহলে মেসেজ বা দিতে যাবো কেন? ও তাই? তাহলে একবার আপনার মেসেজের লিস্টে চেক করে দেখেন তো আপনি কার নাম্বারে মেসেজ পাঠিয়েছেন। মেয়েটার কথা শুনে দেরি না করে মেসেজের লিস্টটা চেক করতে লাগলাম। একটু আগে যে নাম্বারে মেসেজ দিয়েছিলাম সেই নাম্বারটা ভালো করে দেখলাম। হায় হায়, এটা আমি কি করলাম? কাকে মেসেজ দিতে গিয়ে কাকে দিয়ে দিলাম? শুধু শেষে একটা নাম্বার ভুল করায় এই মেয়ের কাছে আমার মেসেজটা চলে গেছে। এখন একে কিভাবে বুঝাই যে আমি মেসেজটা ভুল করে দিয়ে ফেলেছি? হ্যালো মিস্টার, এত কি ভাবছেন? মেসেজ লিস্ট চেক করতে এতক্ষণ লাগে নাকি? হ্যাঁ, না মানে আসলে আমি আমি মেসেজটা ইচ্ছে করে দেইনি, এটাই বলবেন তো? হ্যাঁ, বাট আপনি বুঝলেন কি করে? আপনাদের মতো ছাত্রা ছেলেদের আমার খুব ভালো করেই চেনা আছে। একটা নাম্বার পাইলে মেসেজ বা কল দিয়ে বিরক্ত করবেন, পরে কিছু জিজ্ঞেস করলেই ন্যাকামো শুরু করে দেবেন, তারপর প্রতিদিন কল দিয়ে জ্বালাতন করবেন আর বলবেন আমি আপনাকে ভালোবেসে ফেলেছি, আপনি কিছু আমি বাঁচবো না, ইত্যাদি ইত্যাদি। আরে কি বলছেন এসব? আমি চুপ করেন, স্যাসরা কোথাকার। আপনাদের আমার ভালো করেই চেনা আছে, আর সাধু সাজতে হবে না। আর হ্যাঁ, আর একবার যদি কল বা মেসেজ দিয়ে বিরক্ত করেন তাহলে আপনার নামে পুলিশে গিয়ে ইভটিজিংয়ের মামলা করব। তখন মজা বুঝবেন। এখন কল রাখেন, যত সব স্যাসরা কোথাকার। বলে আমাকে আর কিছু বলতে না দিয়ে কলটা কেটে দিল। যা বাবা, ভুল করে একটা মেসেজ দেওয়াতে মেয়েটা এত কথা শুনিয়ে দিল। আমারই ভুল হয়েছে নাম্বারটা তুলতে গিয়ে। মেসেজ দেওয়ার আগে নাম্বারটা যদি আরেকবার দেখে নিতাম তাহলে আর এই ভুলটা হতো না, আর এত কথাও শুনতে হতো না। মেয়েটাও কি ডেঞ্জারাস, একটা মেসেজ দেওয়াতে সোজা ওয়ার্নিং দিয়ে ফেলেছে। আর বিরক্ত বলে নাকি পুলিশে গিয়ে আমার নামে ইভটিজিং এর মামলা করবে। এমন ডেঞ্জারাস মাইয়া হয়তো আমি বিদেশে একটাও দেখিনি। আর আমার কি ঠেকা পড়ছে নাকি যে ওকে বিরক্ত করবো? বন্ধুর সাথে একটু মজা করতে গিয়ে মিস্টেক করে মেয়েটার কাছে মেসেজ চলে গেছে, এটা আমার কি দোষ? যাক, তারপরও বিষয়টা যেহেতু এইখানে শেষ হয়ে গেছে তাহলে আর এত কিছু ভেবে লাভ নেই। এখন ঘুমিয়ে পড়ি, এমনিতে অনেক রাত হয়ে গেছে। তারপর কম্বলটা গায়ে চড়িয়ে ঘুমের দেশে পাড়ি জমালাম। অপরদিকে এমনিতেই আজ মন মেজাজ ভালো নেই, তার উপর আবার স্যাসরা পোলাটা মেসেজ দিয়ে মেজাজটা আরও বিগড়ে দিয়েছে। ব্যাটাকে যদি কখনো হাতের কাছে পাই তাহলে মেরে একদম তক্তা বানিয়ে ফেলবো। কত বড় সাহস আমায় এসব মেসেজ দেয়। কাল আবার ওই শয়তানটার বাসায় যেতে হবে আব্বু আম্মুর সাথে। আমাকে তো চেনেই না, তাহলে ওইখানে আমি গিয়ে কী বা করব? এখন ঘুমিয়ে পড়ি, যা ভাবার কাল ভাবা যাবে। তারপর মায়াও গায়ে একটা কম্বল জড়িয়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালবেলা কম্বল জড়িয়ে আরাম করে ঘুমিয়ে আছে, এমন সময় মনে হলো কে যেন আমায় ধাক্কা দিচ্ছে। বিষয়টা তো পাত্তা না দিয়ে আমি আমার মতো ঘুমিয়ে রইলাম, কিন্তু সেই ঘুম আর বেশিক্ষণ টিকলো না। তার আগে কে যেন আমার হাতে জোরে একটা চিমটি কাটলো। ব্যথায় জোরে একটা চিৎকার মেরে ঘুম থেকে উঠে পড়লাম। আশেপাশে তাকিয়ে দেখতে লাগলাম কে এসে যে আমার হাতে এত জোরে চিমটি কাটলো। সামনে তাকাতে দেখি মিলি আমার দিকে তাকিয়ে মিট মিট করে হাসছে। বুঝতে আর বাকি রইল না যে কাজটা কে করছে। হাই কুত্তি, তুই আমার হাতে এত জোরে কেন চিমটি কাটলি রে? তো কি করব, সেই কখন থেকে তোকে ডেকে যাচ্ছি কিন্তু তুই উঠতেই চাচ্ছিস না। তার জন্যই তো এই টেকনিকটা ব্যবহার করলাম। তা ব্যথা কেমন পেয়েছিস রে? দাঁড়া দেখাচ্ছি কেমন ব্যথা পেয়েছি। বলে মিলিকে ধরতে যাবো তার আগে সে দৌড়ে রুম থেকে বের হয়ে গেল। আমিও বিছানা থেকে উঠে ওর পিছনে পিছনে দৌড়াতে লাগলাম। হ্যাঁ দাঁড়া কুত্তি, তোকে খালি হাতে পাই তারপর বোঝাবো তোকে মজা। ধরতে পারলে তো। আর তোকে ডাকার জন্য আম্মুই আমাকে পাঠিয়েছে। আমার কি আর খেয়ে দেয়ে কাজ নেই যে তোর মতো একটা গন্ডারকে ডাকতে যাব? কি কি বললি তুই? আমি গন্ডার? তোকে একবার ধরতে পারলে রে দেখিস তোর কি হাল করি। ওকে আয়। আমি মিলির পিছনে দৌড়তে দৌড়তে কথাগুলো বলতে লাগলাম। বলেই মিলির পাশের একটা রুমে ঢুকে গেল। আর এদিকে আমি নিজেকে আটকানোর চেষ্টা করেও আটকাতে পারলাম না। তার আগে কিসের সাথে যেন ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়, আর আমার ঠোঁট গিয়ে একটা নরম জিনিসের সাথে লেগে যায়। আম্মা, আমি কি দেখছি? এ তো একটা মেয়ে আমার নিচে পড়ে আছে, আর আমি তার উপরে। ভালো করে খেয়াল করে দেখি আমার ঠোঁটটা যে নরম জিনিসের সাথে লেগে আছে, ওটার অন্য কিছু না, তবা 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 ওই মেয়েটার ঠোঁট। এদিকে মেয়েটা আমায় এক ধাক্কা মেরে সরিয়ে দিল,
আর নিচ থেকে উঠে দাঁড়ালো। মেয়েটার সাথে আমিও উঠে দাঁড়ালাম। মেয়েটা আমার মারার জন্য হাত ওঠাতেই আমি মাথা তুলে ওর দিকে তাকালাম। মেয়েটাকে দেখে আমি অবাক হয়ে গেলাম। মেয়েটাও হাত নাড়িয়ে আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। কিন্তু এইখানে এই মেয়ে কি করছে কিছুই তো বুঝতে পারছি না। হাই মাইয়া, আপনি এখানে কি করছেন? হ্যাঁ, ওই দিন এয়ারপোর্টে তো অনেক জ্বালিয়েছেন, শান্তি মিলে নাই নাকি যে এখন আবার আমার বাসাতেও চলে এসেছেন? হ্যাঁ। মেয়েটা কিছু বলতে যাবে তার আগেই আম্মু এসে আমাদের সামনে দাঁড়ালেন। কি কথা হচ্ছে দুজনের মধ্যে? আম্মু, এই মাইয়াটাকে আমাদের বাসাটাই বা কি করছে? ওমা, ওকে চিনতে পারছিস না? ও তোর আমজাদ আঙ্কেলের মেয়ে মায়া। কোন আমজাদ আঙ্কেল? আরে তোর আব্বুর বন্ধু, মনে নেই ছোটবেলায় উনি তোকে কত চকলেট কিনে দিতেন? আর ছোটবেলাতে তুই আর মায়া কত ঝগড়া করতি চকলেটের জন্য। আমার ঠিক মনে পড়ছে না আম্মু, তুমি কার কথা বলছো? আগে ফ্রেশ হয়ে আয়, যা, তোর আঙ্কেল ড্রয়িং রুমেই বসে আছেন। ড্রয়িং রুমে মানে? আরে তোকে দেখার জন্য তোর আঙ্কেল মায়াকে আর ওর আম্মুকে নিয়ে আমাদের বাসায় এসেছেন। তাই তো মিলিকে তোর রুমে পাঠিয়েছিলাম তোকে ডাকার জন্য, কিন্তু মেয়েটা যে কোথায় গেল এখনো খুঁজেই পাচ্ছি না। দেখো আশেপাশে কোথাও আছে মনে হয়। আচ্ছা আমি ফ্রেশ হয়ে আসছি, তোমরা নিচে যাও। কথাটা বলি চলে আসতে যাব, তখনই আম্মু পিছন থেকে বললেন। ওই দাঁড়া। আম্মুর কথায় আমি দাঁড়িয়ে পড়লাম আর ওনাদিকে ঘুরে দাঁড়ালাম। তোর ঠোঁটে লিপস্টিক কি করে এলো রে? কথাটা শুনে আমি ভ্যাবাচাকা খেয়ে গেলাম। আম্মু এসব কি বলছেন? আমার ঠোঁটে আবার লিপস্টিক কোথা থেকে আসবে? হ্যাঁ, কি বলছে এইসব? ঠোঁটে আবার লিপস্টিক আসবে কোত্থেকে? আম্মু আমার হাতের আঙুল দিয়ে আমার ঠোঁটের উপর একটা ঘষা দিয়ে বললেন। আঙ্গুলের দিকে তাকিয়ে দেখ তো, এটা কি? আঙ্গুলের দিকে তাকালে দেখে আঙ্গুলে লাল রঙের মতো কি যেন লেগে আছে। ভালো করে দেখার পর বুঝলাম, ভালো করে তাকিয়ে দেখার পর বুঝলাম আয়ু রব্বা, এটাই তো ওই লিপস্টিক। কিন্তু ছোট লিপস্টিক আসলো কোথা থেকে? সামনে দাঁড়িয়ে থাকা মায়া নামে মেয়েটার দিকে তাকাতেই দেখি সে আম্মুর পিছনে দাঁড়িয়ে দুষ্টু হাসি হাসছে। কি রে, চুপ করে আছিস কেন? কথা বল, তোর ঠোঁটে লিপস্টিক এলো কোথা থেকে? না মানে মানে আসলে আমি কি বলছিস ভালো করে বল। ভালো করে কিভাবে বলবো? যদি সত্যিটা বলে ফেলি তাহলে তুমি আমায় আস্ত রাখবে না। কি বলছিস শুনতে পাচ্ছি না। আন্টি আমি বলছি কি হয়েছে। হঠাৎ মেয়েরা কথাটা বলে আম্মু চোখ এড়িয়ে আমাদেরকে শয়তানি হাসি দিয়ে তাকালো। আমি তো পুরাই ভয়ে শেষ। মেয়েটাকে আম্মুকে কি সব সত্যি বলে দেবে নাকি? যদি বলে দেয় তাহলে তো আম্মু উল্টা আমাকে খারাপ ভাববেন। এখন কি হবে আমার? হ্যাঁ মা, তুই বল, ওর ঠোঁটে লিপস্টিক এলো কোথা থেকে? আসলে আন্টি কথাটা কিভাবে বলবো বুঝে উঠতে পারছি না। যদি আপনি আবার আমার সাথে যদি আপনি আমার কথা বিশ্বাস না করেন। মেয়েটার কথা শুনে এবার আমার গলা শুকিয়ে গেল। ও বুঝি আম্মুকে সব বলে দিল? আরে কি বলছিস এসব? তোর কথা বিশ্বাস করবো না? এটা কোন কথা হলো? তোকে আমি ভালো করে চিনি, তুই অমন মেয়ে না। এবার সত্যি করে বলতো, ওর ঠোঁটে লিপস্টিক এলো কোথা থেকে? আসলে আন্টি আপনার ছেলে এখন মেয়ে সাজতে যাচ্ছে। ওর রুমের পাশ দিয়ে যাওয়ার সময় আমি কি দেখেছি জানেন? দেখি ও একটা লিপস্টিক নিয়ে ওর ঠোঁটে লাগাচ্ছে। ছি ছি, তুই এখন মেয়েদের মতো লিপস্টিক ব্যবহার করিস? কিছুদিন পরে তো মেয়েদের জামা কাপড় পরতে শুরু করবি। চিন্তা করিস না ভাইয়া, আমার জামাগুলোর মধ্যে তোকে কয়েকটা দিয়ে দেবো পরার জন্য। আর এই নে, লিপস্টিকটাও তুই নিজের কাছে রেখে দে, যখন লাগবে ব্যবহার করিস। অযথা রাতের বেলায় চোরের মতো আমার রুমে গিয়ে এইসব আনতে হবে না। পাশের রুম থেকে বের হয়ে কথাগুলো বলে একটা লিপস্টিক হাতে ধরিয়ে মিটমিট করে হাসতে লাগলো। ফেতনি তুই, তোকে তো আমি বলে ওকে ধরতে যাব, তার আগে সে নিয়ে আম্মুর পিছনে লুকিয়ে পড়লো। দেখেছো আম্মু, সত্যি বলায় তোমার ছেলে এখন আমায় মারতে যাচ্ছে। আম্মু ওইসব মিথ্যা, সব মিথ্যা বিশ্বাস করো। থাক বাবা, আমি বুঝে গেছি কোনটা মিথ্যা আর কোনটা সত্য। তোকে আর কিছু বলতে হবে না। কাল বিকেলে তোকে নিয়ে একবার ডাক্তারের কাছে যাব, গিয়ে চেক আপ করাতে হবে। আম্মু এইসব কি পাগলের মতো কথা বলছো? আরে আমি তুই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আয়, আমি আর এত কথা শুনতে পারবো না। আর তোরা দুজনও নিচে আয়। বলেই আম্মু চলে গেলেন। হই কুত্তি, তুই আম্মুকে আমার নামে এসব বললি কেন? দেখ ভাইয়া, আমি কিন্তু সব দেখেছি, তাই তোমাকে বাঁচানোর জন্য ওই মিথ্যাগুলো বলেছি। কি দেখছিস তুই? ওই যে
আমাকে দৌড়ানোর সময় তুমি হোঁচট খেয়ে মায়া আপুর উপরে পড়ে গিয়েছিলে। তারপর কি হলো আর নাই বললাম, তবে কিসটা কিন্তু দারুণ ছিল। আমার কানে কানে কথাটা বলেই মিলি দৌড়ে নিচে চলে গেল। এদিকে মায়ার দিকে তাকিয়ে দেখি সে লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। হয়তো মিলির কথাটাও শুনে ফেলেছে। সরি, আসলে তখন মিলিকে ধরতে গিয়ে আপনার সাথে। না ঠিক আছে, আর ভুলটা আমারই ছিল। আমিও এদিক সেদিক তাকিয়ে হাঁটছিলাম তাই। বলেই থেমে গেল। বাই দ্য ওয়ে, থ্যাংক ইউ। আপনি যদি তখন আম্মুকে এই মিথ্যা কথাটা না বলতেন তাহলে নিশ্চয়ই আজ ধরা পড়ে যেতাম। নিশ্চুপ। আচ্ছা, আমার একটা প্রশ্নের উত্তর দেন। ওই দিন এয়ারপোর্টে আপনি আমার সাথে অমন করলেন কেন? সময় হলেই জানতে পারবেন। এখন আমি যাই, আর আপনিও ফ্রেশ হয়ে নিচে চলে আসুন। কথাটা বলেই মায়া নিচে চলে গেল। আমিও আর দাঁড়িয়ে না থেকে রুমে এসে ফ্রেশ হয়ে গেলাম। তারপর নিচে এসে রান্নাঘরে চলে এলাম। আমার লজ্জা করছে, আর আমি তো ওনাকে চিনি না। উনি হলেন তোর আমজাদ আঙ্কেল, চিনতে পেরেছিস? আব্বুর পাশে বসা একটা লোককে দেখিয়ে লোকটা দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর বললাম, হ্যাঁ চিনতে পেরেছি। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বাবা, ভালো আছি। তুমি? জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আন্টি কেমন আছে? ভালো। তা আমাদের এত তাড়াতাড়ি ভুলে গেলে? না মানে অনেক বছর ধরে তো আপনাদের সাথে কখনো দেখা হয়নি, তাই একটু। এখন থেকে কিন্তু প্রতিদিন দেখা হবে। মানে? আরে এখন তো আমরা আসা যাওয়া করবো একে অন্যের পাশে। ও আচ্ছা। তা বাবা, তোমার লেখাপড়া তো শেষ, এখন কি করবে ভাবছো? ভেবেছিলাম একটা জব নিয়ে ইংল্যান্ডে সেটেল হয়ে যাব, কিন্তু আম্মু আব্বু বললো দেশে চলে আসতে। এখন আম্মু আব্বু যেটা বলবে সেটাই করবো, কারণ ওদের খুশিতেই আমার খুশি। মা বাবার প্রতি তোমার এত সম্মান দেখে সত্যি মন ভরে গেল। দোয়া করি তুমি জীবনে প্রতিষ্ঠিত হয়ে মা বাবার মুখ উজ্জ্বল করবে। অনেক কথা হয়েছে, এবার সবাই খেতে আস, টেবিলে আমি খাবার দিচ্ছি। তারপর সবাই মিলে গল্প করতে করতে নাস্তা খাওয়া শেষ করলাম। ওরা সবাই ড্রয়িং রুমে চলে গেল, আর আমি উপরে চলে এলাম। আপনারা হয়তো ভাবছেন আমজাদ আঙ্কেলকে আমি প্রথমে চিনতে পারলাম না, কিন্তু পরে চিনলাম কি করে। আসলে আমার বয়স যখন 6 তখন আমজাদ আঙ্কেল ওনার পরিবার নিয়ে আমাদের বাসা ছেড়ে অন্য জায়গায় চলে যান। তার আগে আমরা সবাই একসাথেই ছিলাম, কিন্তু আঙ্কেলের ট্রান্সফার হওয়ায় ওনাকে অন্য জায়গায় যেতে হয়। তারপর দীর্ঘ 10 বছরের মধ্যে ওনার পরিবারের কারোর সাথে আমাদের দেখা হয়নি। অবশ্য আব্বু মাঝে মধ্যে ফোনে ওনার সাথে কথা বলতেন। তারপর আজকে আবার আঙ্কেলকে সামনে থেকে দেখাতে ওনাকে আমি চিনতে পারলাম। আঙ্কেল খুবই ভালো মনের মানুষ। ছোটবেলায় আমায় অনেক চকলেট এনে দিতেন, আর ওনার মেয়ে মায়ার সাথেও আমি ছোটবেলায় খেলা করতাম। কিন্তু এত বছর ওদেরকে দেখতে না পেয়ে প্রায় ভুলে গিয়েছিলাম ওদের কথা। তবে এখন আবার ওদের সবাইকে ঠিকই চিনতে পেরেছি। কিন্তু এয়ারপোর্টে মায়ের এমন আচরণ আমায় ভাবাচ্ছে। এত বছর পর মায়া আমায় চিনল কি করে? আর এয়ারপোর্টে আমায় জড়িয়ে বা ধরলো কেন? তার চেয়ে বড় কথা, মায়া জানলো কি করে আমি ওই দিন দেশে আসবো? এই কথা তো আমি কাউকেই বলিনি। তাহলে মায়া কিভাবে জানলো কথাটা? এই কথাগুলো ভাবছি, আর এমন সময় কে যেন রুমে দরজাটা খুলে ভিতরে আসলো। সামনে তাকিয়েই দেখি মায়া। তুমি এখানে? সরি, আপনি? ইটস ওকে, আমরা তো প্রায় সমবয়সী, সো তুমি করে বললে ভালো হয়। আর রুমে এসে ডিস্টার্ব করলাম নাকি? আরে না, কি বলছো সব? তা হঠাৎ কি মনে করে রুমে আসলে? কোনো দরকার নেই? যেহেতু সমবয়সী আর মায়া নিজে থেকেই তুমি করে বলতে বলছে, তাই আমিও তুমি করেই বললাম। কেন, দরকার ছাড়া কি রুমে আসা যাবে না? সেটা কখন বললাম? কথা শুনে তো মনে হচ্ছে। আরে এইসব কথা বাদ দাও, আর তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো। বসার কথা বলতেই আমার পাশে এসে বসে পড়লো। আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? সামনে অনার্স ফাইনাল পরীক্ষা দিব। পরীক্ষার কতদিন বাকি আছে? 4 মাস। ও, তো পড়াশোনা কেমন চলছে? ভালোই। তারপর দুজন কিছুক্ষণ চুপ করে বসে রইলাম। নীরবতা ভেঙে মায়াই বলল, আচ্ছা, তোমার নাম্বারটা পেতে পারি? কেন? নাম্বার নিয়ে মানুষ কি করে? অনেক কিছুই করে, কিন্তু তুমি কি করবে? সময় হলেই বুঝতে পারবা। এখন কথা না বলে নাম্বারটা দাও। ওকে, 017, এটাই আমার নাম্বার। ওকে, এখন তাহলে আমি নিচে যাই, বাসায় যাওয়ার সময় হয়ে গেছে। কথাটা বলেই মায়ের রুম থেকে বেরিয়ে গেল। রফিক, আজ তাহলে আমরা আসি, অনেকক্ষণ তো থাকলাম।
আরে আসি মানে, এতদিন পর আমাদের বাসায় আসলে আর এইভাবেই চলে যাবি? তোদের জন্য দুপুরে খাবার রান্না করা হচ্ছে, খাবার খেয়ে তারপর যাবি। আমার আজ অফিসে একটা জরুরি মিটিং আছে, তাই যেতে হবে। প্লিজ কিছু মনে করিস না। আমরা অন্য আরেকদিন না হয় আসবো। আচ্ছা, তোর যেহেতু জরুরি মিটিং আছে তাহলে তুই যা। তবে আরেকদিন আমার বাসায় আসলে অবশ্যই দুপুরে খাবারের সাথে রাতের খাবারটাও খেয়ে যেতে হবে। আচ্ছা যা, তোর কথাই রইলো। আজ তাহলে আমরা আসি। তারপর ওরা সবাই চলে গেল। দুপুরবেলা খাবার টেবিলে বসে আম্মুকে জিজ্ঞেস করলাম, আঙ্কেল আন্টি ওরা সব কোথায়? আম্মু বললেন ওরা নাকি চলে গেছে। আমি ওর কথা না বাড়িয়ে খাওয়া শেষ করে রুমে চলে আসলাম। রাতের বেলা খাবার খেয়ে রুমে বসে বসে ফেসবুকিং করছি, এমন সময় ফোনে একটা নতুন নম্বর থেকে কল আসলো। নাম্বারটা দেখে আমি অবাক, কারণ নাম্বারটা ওই মেয়ের, যাকে ভুল করে গতকাল রাতে মেসেজ পাঠিয়েছিলাম। কিন্তু এই মেয়ে আজ আবার আমার ফোন দিল কেন? গতকাল তো অনেক কথা শুনিয়ে দিল একটা ভুলের জন্য। না, এই মেয়ের কল রিসিভ করবো না, না জানি আজ কিসের জন্য কল দিয়েছে। এইসব ভাবতে ভাবতে কলটা কেটে গেল। কিন্তু একটু পরে আবার ওই নাম্বার থেকে কল আসলো। এই মেয়ে বারবার ফোন দিচ্ছে কেন? না, একবার কলটা ধরি দেখি কি বলে। হ্যালো, আসসালামু আলাইকুম। কি ব্যাপার? মেয়েটা আমায় সালাম দিয়েছে, ভাবতে অবাক হচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। প্রথমবার ফোন ধরলে না কেন? কোথায় ছিলে তুমি? আমিও উত্তর দিলাম ভদ্রতার খাতিরে। মেয়েটার এমন কথায় তো আমি অবাক একেবারেই। যেভাবে কথা বলছে মনে হচ্ছে আমি এটা চেনা কেউ। কিন্তু গতকালই তো মেয়েটা আমায় কত কত বাজে কথা শুনিয়ে দিল, আর আজ এত ভালো করে কথা বলছে, ভাবতেই তো অবাক হচ্ছি। কি হলো, কথা বলছো না কেন? গতকাল তো অনেক কথা শোনালেন, তা আজ আবার কিসের জন্য ফোন দিয়েছেন? মানে কি বলছো এসব? গতকাল আমি তোমায় কি বললাম আর ফোনেই বা দিলাম কখন? আপনি অবশ্য ফোন দিতেন না, কিন্তু আমি ভুল করে আপনাকে ওই মেসেজটা দেওয়াতেই তো আপনি ফোন করে আমায় কত কথা শুনিয়ে দিলেন। মানে কিসের মেসেজ? কোন মেসেজের কথা বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনার আবার কি হলো? একদিনেই সব ভুলে গেলেন? তাহলে এখন ফোন দিলেন কেন? ফোন দিয়েছি কথা বলার জন্য, বাট তুমি এসব শুরু করেছো। আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি তো কিছুই বুঝতে পারছি না। আর আপনি না গতকাল বললেন আপনাকে যেন আর ফোন দিয়ে বিরক্ত না করি। বিরক্ত বলে পুলিশে গিয়ে আমার নামে ইভটিজিং এর মামলা করবেন, আর এখন আপনিই আমায় কল দিলেন। এক মিনিট, তোমার কণ্ঠ তো একদম তামিমের মতো লাগছে, আর নাম্বারটাও ঠিক আছে। তাহলে এইসব আবোল তাবোল কথা বলছো কেন? আমি কখন তোমাকে এইসব বললাম? আরে আরে, আপনি আমার নাম জানলেন কি করে? আর আপনার নাম কি? আরে আমি মায়া, আমাকে চিনতে পারছো না? সকালেই তো তোমার নাম্বার দিলে আমায়। আচ্ছা, তোমার মেসেজ লিস্টে গিয়ে দেখো তো আমি তোমায় কোনো মেসেজ দিয়েছিলাম কিনা। আচ্ছা ওয়েট, দেখছি। কিছুক্ষণ পরে মায়া চেক করে বলল, আরে এটা তো সেই মেসেজ যা গতকাল একটা ছেলে আমায় পাঠিয়েছিল, কিন্তু এই মেসেজটায় তোমার নাম্বার কেন দেখাচ্ছে? ও, তার মানে গতকালের ওই মেয়েটা মায়া ছিল, মানে আমি তাকেই মেসেজ পাঠিয়েছিলাম। এখন ব্যাপারটা মায়াকে বুঝিয়ে বলি, তাহলে সব বুঝতে পারবে। আসলে আমার এক বন্ধুকে মজা করে একটা মেসেজ পাঠিয়েছিলাম, কিন্তু ভুল করে নম্বরে শেষে 6 জায়গায় 5 বসিয়ে দিয়েছিলাম, আর সেই মেসেজটা তোমার নাম্বারে চলে যায়। বিশ্বাস করো, আমি সত্যি বলছি, মেসেজটা আমি তোমার ইচ্ছে করে দিইনি। ও এই কথা। আমিও সরি, গতকাল তোমায় কত কিছু বলে দিলাম একটা মেসেজের জন্য। ভুল যেহেতু আমি করেছি, তো সরি আমাকেই বলা উচিত। তুমি কেন সরি বলছো? ওই যে তোমায় কত কিছু বললাম সেজন্য। আচ্ছা, যা ভাবার হয়ে গেছে, এখন সব বাদ দাও। আর এত রাতে কল দিয়েছো কেন বলো? এমনি এমনি তোমার সাথে কথা বলতে মন চাচ্ছিল, তাই কল দিলাম। আর এখন তো মাত্র 10টা 30 বাজে। এই সময়কে এত রাত বলছো? তা নয়, আসলে রাতে আমি একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি তো, তাই। ও ওকে, তাহলে তুমি ঘুমাও, কাল কথা হবে। আরে না না, সমস্যা নেই, কথা বলতে পারো। আর একদিন রাত করে ঘুমলে কিছুই হবে না। ওকে, তা রাতে খাওয়া দাওয়া হয়েছে? তোমার? তা আর কি করছো? কি আর করবো, বসে আছি। তুমি? বসে বসে তোমার সাথে কথা বলছি। আচ্ছা, তোমায় একটা কথা জিজ্ঞেস করবো ভাবছিলাম, যদি কিছু মনে না করো। কি বলো? আমি তো দেশে আসার আগে কাউকে জানিয়ে আসিনি, তাহলে তুমি কিভাবে আমায় এয়ারপোর্টে দেখলে? আর ওই দিন আমায় জড়িয়ে ধরেছিলে কেন? কিছু বলছো না যে? এই প্রশ্নগুলোর উত্তর সময় হলে ঠিকই জানতে পারবে, এখন কিছু বলবো না। কেন এখন বললে কি?
বলা যাবে না, সময় হোক আমি নিজেই তোমায় সব বলবো। ওকে। আচ্ছা এখন তাহলে ঘুমো, কাল কথা হবে, আল্লাহ হাফেজ। বলেই কলটা কেটে দিল। সময় হলেও নিজেই প্রশ্নগুলোর উত্তর দেবে, তাহলে এখন বললে কি হতো? নাকি এখানে কোনো রহস্য লুকিয়ে আছে? না, বিষয়টা নিয়ে আর মাথা ঘামিয়ে লাভ নেই। মায়া তো বলেছে সময় হলে সে নিজে আমায় সব বলবে। অনেক রাত হয়েছে, এবার ঘুমিয়ে পড়ি। তারপর কম্বলটা গায়ে জড়িয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলা টেবিলে বসে সবার সাথে নাস্তা খাচ্ছি, এমন সময় আব্বু বলে উঠলেন, আমার এক বন্ধু তোর মেয়ের জন্মদিনের উপলক্ষে একটা পার্টি রেখেছে। আমাদের ইনভাইট করেছে, সবাই না গেলে নাকি সে মাইন্ড করবে। তাই কাল বিকেলে আমাদের সবাইকে ওখানে যেতে হবে। আমজাদ আঙ্কেলের মেয়ে জন্মদিন নাকি? না, তোমার শোয়েব আঙ্কেলের মেয়ের জন্মদিন। ছোটবেলায় তো ওনার কোনো মেয়েকে দেখলাম না। আসলে শোয়েব আঙ্কেলও আমজাদ আঙ্কেলের মতোই তোমায় অনেক আদর করতেন, কিন্তু ওনার কোনো মেয়ে আছে বলে আমার জানা নেই। ওর মেয়েও ছোটবেলায় তোমার মতো ইংল্যান্ডে চলে যায় পড়াশোনার জন্য। 1 মাস হলো তার মেয়ে দেশে ফিরেছে। ও, তা পার্টিটা কোথায় হবে? তোমার শোয়েব আঙ্কেলের বাসাতেই হবে। আব্বু তোমরা চলে যাও, আমি যাব না। কেন? জানোই তো এসব আমার ভালো লাগে না। তোমার আঙ্কেল সবাইকে যেতে বলেছে, না গেলে উনি মাইন্ড করবে। কিন্তু আমি যেটা বলেছি সেটাই হবে, তুমি আমাদের সাথে যাবে, এটাই ফাইনাল। আচ্ছা ঠিক আছে। আসলে আম্মু আব্বু মুখের ওপর কথা বলার সাহস আমার নেই, তাই ওদের সব কথাতেই রাজি হয়ে যায়। তারপর নাস্তা শেষ করে নিজের রুমে চলে আসলাম। এইভাবেই দিনটা কেটে গেল। পরের দিন সন্ধ্যাবেলা সবাই রেডি হয়ে শোয়েব আঙ্কেলের বাসায় চলে আসলাম। বাসাটা অনেক বড়, সাথে চারপাশে ঝাড়বাতি দিয়ে বাসাটাকে আরো সুন্দর করে সাজানো হয়েছে। সবাই মিলে ভিতরে ঢুকতেই কয়েকজন লোক এসে আব্বুকে জড়িয়ে ধরলো। লোকটাকে দেখে আমি চিনে ফেলেছি, এটা অন্য কেউ না, শোয়েব আঙ্কেল। তারপর শোয়েব আঙ্কেল আমাকে দেখে বুকে জড়িয়ে ধরলেন আর ভালো মন্দ জিজ্ঞাসা করলেন। আমিও ওনাকে ভালো মন্দ করে জিজ্ঞেস করলাম। তারপর আব্বু ওনার মেয়ের জন্য ওনার গিফটটা শোয়েব আঙ্কেলের কাছে দিয়ে দিলেন। এরপর ওরা সবাই আঙ্কেলের সাথে বাসের ভিতরে চলে গেল। আমি ওদের সাথে না গিয়ে বাইরে একটা টেবিলে পাশে চেয়ার টেনে বসে পড়লাম। আমি বসে বসে ফেসবুকিং করছি, এমন সময় একটা মেয়ে এসে আমার সামনে দাঁড়ায়। আমি আর ওদিকে না তাকিয়ে আগে নেয় ফেসবুকিং করতে লাগলাম। হাই, আপনি নিশ্চয়ই তামিম, রাইট? হঠাৎ একটা মেলি কণ্ঠে নিজের নাম শুনতে পেয়ে অনেকটা অবাক হলাম। মেয়েটা কে হতে পারে দেখার জন্য মাথা উপরে তুলতেই আমি আরো অবাক হয়ে গেলাম। মেয়েটার চেহারা এত সুন্দর যে চোখ ফেরাতেই পারছি না। মেয়েটার গায়ে একটা ব্ল্যাক শাড়ি, হাতে ব্ল্যাক চুড়ি, চোখের পাতায় হালকা কাজল, ঠোঁটে হালকা গোলাপ লিপস্টিক। সব মিলিয়ে মেয়েটাকে সুন্দর লাগছে, যেন আকাশ থেকে কোনো পরি মাটিতে নেমে এসেছে। হ্যালো, এভাবে তাকিয়ে কি দেখছেন? মেয়েটা আমার চোখের সামনে হাত নাড়িয়ে বলল, দেখছি একটা পরীকে। এইখানে আবার পরি আসলো কোথা থেকে? কই, আমি তো কোনো পরি দেখছি না। দেখবেন কি করে, আপনি তো সেই পরী। ধুর, কি বলেন এসব? আমার তো লজ্জা পাচ্ছে। তাকিয়ে দেখি লজ্জায় মেয়েটার গাল হালকা গোলাপি বর্ণ ধারণ করেছে। এই অবস্থায় মেয়েটাকে আরো সুন্দর লাগছে, যা লিখে বোঝাতে পারবো না। ভাবনার ঘোর কাটিয়ে তখনই মনে হলো, আরে এসব আমি কি বলে ফেললাম, তাও একটা অচেনা মেয়েকে। না জানি মেয়েটা আমার কথায় এখন কেমন রিঅ্যাক্ট করে। কি হলো, কি ভাবছেন? আবার কই কি ভাবছি, কিছু না তো। সরি, আপনাকে তখন কি থেকে কি বলে ফেললাম, প্লিজ কিছু মনে করবেন না। আরে না, আমি কিছু মনে করিনি। আচ্ছা, আপনাকে তো আমি এর আগে কখনো দেখিনি, আর আপনাকে ঠিক চিনিও না, তাহলে আপনি আমার নাম জানলেন কি করে? এই বাড়িতে আজ কিসের অনুষ্ঠান হচ্ছে জানেন? শোয়েব আঙ্কেলের মেয়ের জন্মদিন তো, তাই উনি সেই উপলক্ষে আজ বাড়িতে পার্টি রেখেছেন। আজকে যার জন্মদিন তাকে আপনি কখনো দেখেছেন? না না, দেখিনি। তাহলে ভালো করে দেখে নিন, কারণ আমি সে যার জন্মদিন উপলক্ষে আজ এই বাড়িতে পার্টির আয়োজন করা হয়েছে। কি, তার মানে আপনি শোয়েব আঙ্কেলের মেয়ে? কেন বিশ্বাস হচ্ছে না বুঝি? আচ্ছা ওয়েট। বলেই মেয়েটা আব্বু আব্বু বলে কাকে যেন ডাকতে লাগলো। কিছুক্ষণ পর শোয়েব আঙ্কেল এসে আমাদের সামনে দাঁড়ালেন। কি হয়েছে মামুনি, ডাকছো কেন? এনি প্রবলেম? না আব্বু, তেমন কিছু না, বলছি পার্টি কখন স্টার্ট হবে? এই তো কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে। বাই দ্য ওয়ে, তুমি তামিমের সাথে পরিচিত হয়েছো নাকি? আমি পরিচয় করিয়ে দিব। না আব্বু, তার কোনো প্রয়োজন নেই, কারণ
আমরা পরিচিত হয়ে গেছি। ওকে, তাহলে তোমরা বসে গল্প করো, আমি একটু আসতেছি। বলে আঙ্কেল চলে গেলেন। কি মিস্টার, এখন বিশেষ হয়েছে তো? হুম। বাই দ্য ওয়ে, আমি রিয়া। আমার দিকে হাত বাড়িয়ে বলল, আর আমার নাম তো জানেনি। তা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবো নাকি? আমি হাত মিলিয়ে বললাম, আর হ্যাঁ, আপনি দাঁড়িয়ে আছেন কেন, বসেন। আপনার বাড়ি আর আপনি পারমিশন নিচ্ছেন। কারণ কারো পাশে বসতে গিয়ে যদি তার পারমিশন না নেই আর সে যদি মাইন্ড করে, তাই নিজের বাড়ি হলেও আমি কারো পাশে বসতেই তার পারমিশন নেই। বলেই আমার সামনে চেয়ারে বসে পড়লো। ইংল্যান্ডে পড়াশোনা করেও আপনার মধ্যে এমন কালচার দেখে সত্যি অবাক হচ্ছে। কেন? এখানে অবাক হওয়ার কি আছে? অনেক মেয়েকে দেখেছি বিদেশে গিয়ে পড়াশোনা শেষ করে যখন দেশে ফিরে আসে তখন তার মধ্যে একটা অহংকার জন্ম নেয়। তখন সে ভুলেই যায় সে একজন বাঙালি আর তার জন্ম বাংলাদেশে। তা ঠিক বলেছেন, কিন্তু আমি ওইসব মেয়েদের মতো না। কারণ আব্বু আমায় ছোটবেলা থেকেই বলে এসেছেন, জীবনেও কোনো কিছু নেই অহংকার না করতে। যদি তুমি কোটি কোটি টাকার মালিকও হয়ে যাও না কেন, সম্পদ নিয়ে কখনো অহংকার করা ঠিক না। কারণ সম্পদ এমন এক জিনিস যা যে কোনো সময় তোমার কাছ থেকে ফুরিয়ে যেতে পারে। বাহ, খুব সুন্দর। ধন্যবাদ। হঠাৎ কিছু বাচ্চা মেয়েরা এসে রিয়াকে বলল যে আব্বু নাকি তাকে ডাকছে। আচ্ছা, আপনি একটু বসেন, আমি শুনে আসি আব্বু কেন ডাকছে। বলেই বাচ্চাদের সাথে চলে গেল। আরে তামিম, তুমি এখানে? হঠাৎ কোথা থেকে জানি মায়া এসে বললো কথাটা। ওদিকে তাকাতে আমি আরো অবাক হয়ে গেলাম। মায়া আজ নীল কালারের শাড়ি পরেছে, সাথে নীল চুড়ি, চোখে গাঢ় কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক। সব মিলিয়ে মায়াকে না রিয়া থেকে কম সুন্দর লাগছে না, কিন্তু এক পলকে মায়ের দিকে তাকিয়ে আছি। কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? হ্যাঁ, না না, কি আমি তাকিয়ে আছি না তো? থাক, আর মিথ্যে বলতে হবে না। আচ্ছা, আমাকে কেমন লাগছে? অনেক সুন্দর লাগছে। কথাটা শুনে হালকা লজ্জা পেলাম। বাই দ্য ওয়ে, তুমি এখানে কি করছো? সোহেব আঙ্কেলের মেয়ের জন্মদিনে এসছে। তুমি? আমিও। কিন্তু তুমি আঙ্কেলকে চেনো কিভাবে? আমার আব্বুর ফ্রেন্ড উনি। ও, আমার আব্বুরও ফ্রেন্ড। দাঁড়িয়েই কথা বলবো নাকি? আরে না, বসো, দাঁড়িয়ে আছো কেন? একটা চেয়ার টেনে আমার পাশে বসে পড়ো। তারপর মায়ের সাথে বসে বসে গল্প করতে লাগলাম। কিছুক্ষণ পর শোয়েব আঙ্কেল মাইকে অ্যানাউন্স করে সবাইকে বাড়ির ভিতরে আসতে বললেন, কারণ কিছুক্ষণের মধ্যেই কেক কাটা হবে। তারপর আমি আর মায়া বাড়ির ভিতরে চলে এলাম। ভেতরে গিয়ে দেখি রিয়া স্টেজে দাঁড়িয়ে আছে আর তার সামনে বিশাল বড় একটা কেক। তারপর আঙ্কেল এসে রিয়ার হাতে একটা ছুরি ধরিয়ে কেকটা কাটতে বললেন। রিয়া কেকটা কাটার সাথে সাথে না বাড়িতে উপস্থিত লোকজন করতালি বাজিয়ে রিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানালো। তারপর রিয়া একটু কেক নিয়ে প্রথমে আঙ্কেলকে খাইয়ে দিল, এরপর একটা মহিলাকে খাইয়ে দিল, হয়তো মহিলাটা রিয়ার আম্মু হবে। এরপর আঙ্কেল আর ভদ্র মহিলাটা দুজনে মিলে একটু কেক রিয়াকে খাইয়ে দিল। তারপর পুরো কেক কেটে বাড়িতে উপস্থিত লোকজনদের খাওয়ানো হলো। আমি রিয়ার প্রায় অনেকটা কাছে ছিলাম। হঠাৎ দেখি রিয়া হাতে একটা কেক নিয়ে আমার দিকে আসছে, আর এসে কেকটা আমার মুখে ঢুকিয়ে দিল। কেকটা টেস্ট দারুণ ছিল, তাই কিছু না ভেবে হাসি মুখে কেকটা খেয়ে নিলাম। কেক খাওয়া শেষ হলে চোখ পড়লো মায়ের উপরে। দেখি সে আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। বুঝলাম না মায়া আমার দিকে এইভাবে তাকিয়ে আছে কেন। এমন সময় দেখি মায়া হাতে একটা মিষ্টি নিয়ে আমার দিকে এগিয়ে আসছে। আমার কাছে এসেই মিষ্টিটা আমার মুখে ঢুকিয়ে দিল আর বলল, এই নাও তোমার পছন্দের মিষ্টি খাও। আর তোমার না কেক খেলে বমি হয়, তাহলে কেক খেয়েছো কেন? মিষ্টি আমার অনেক পছন্দের খাবার, কিন্তু মায়ের কথা শুনে টাসকি খেয়ে গেলাম। কেক খেলে আমার বমি হয় এটাকে কে বললো? কেক তো আমার অনেক পছন্দের খাবার। মিষ্টি মুখে নিয়ে মায়ের দিকে তাকিয়ে দেখি সে আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। রিয়ার দিকে তাকিয়ে সে আমার দিকে কেমন করে যেন তাকিয়ে আছে, যা এখানে বলে বোঝানো আসলে সম্ভব না। আপনার কেক খেলে বমি হয়? মায়া যে বড় মিষ্টি মুখে ঢুকিয়ে দিয়েছে সেটা কখনো শেষ করতে পারছি। মায়া যে বড় মিষ্টি মুখে ঢুকিয়ে দিয়েছে সেটা এখনো শেষ করে উঠতে পারছি না। রিয়ার কথার উত্তর দেবো কিভাবে? কি হলো বলেন, আপনার কেক খেলে সত্যি বমি হয়? আরে আমার কথা আপনার বিশ্বাস হচ্ছে না? দেখেন, কেক খাওয়াতে ও এখন কথা বলতে পারছে না। নিশ্চয়ই ওর বমি বমি ভাব এসে পড়েছে। এই, তুমি আসো আমার সাথে, তোমাকে নিয়ে ওয়াশরুমে যেতে হবে, না হলে যখন তখন বমি করে দিতে পারো। কথাটা বলেই মায়া আমার হাত ধরে টানতে টানতে ওখান থেকে কিছুটা দূরে নিয়ে আসলো। এই, তুমি রিয়ার সামনে মিথ্যে বললে কেন যে আমার কেক খেলে বমি হয়? আর তখন এত বড় মিষ্টি আমার মুখে ঢুকিয়ে দিলে কেন? এতক্ষণ মুখে মিষ্টি থাকে কিছু বলতে পারি, কিন্তু এখন কোনো রকমের মিষ্টির গিলে কথাগুলো বললাম।
কেন, ওর হাতে কেক খেতে অনেক মজা লেগেছে তাই না? মানে? মানে বুঝো না, কচি খোকা নাকি? কি বলতে চাচ্ছ? আমি সত্যি কিছু বুঝতে পারছি না। কিছু না, ওই মেয়েটার সাথে বেশি কথা বলবা না। কেন? আমি বলেছি তাই। তুমি বললে আমার শুনতে হবে নাকি? তুমি আমার কি হও? কিছু একটা বলতে গিয়েও থেমে গেল। কি হলো, চুপ করে আছো কেন বলো? যা বলেছি তার এদিক সেদিক হলে তখন বুঝবা আমি কে। কথাটা বলেই মায়া চলে গেল। কিছুই তো বুঝলাম না। তারপর বাড়ির ভিতরে ঢুকে একটা টেবিলের পাশে চেয়ার টেনে বসে পড়লাম। দেখলাম টেবিলে একটা প্লেটের মধ্যে অনেক বড় এক পিস কেক রাখা। দেখে জিভে জল চলে আসলো। কোনো কিছু না ভেবেই প্লেটটা হাতে নিয়ে কেকটা খেতে শুরু করলাম। আহা হা, কি স্বাদের কেক! আপনারা খাবেন? ঢেলে দিই? ও সরি, কেক তো আবার ঢেলে দেওয়া যায় না, তাহলে অবশ্যই আপনাদের দিতাম। এই, আপনার না কেক খেলে বমি হয়, তাহলে এখন কেক খাচ্ছেন কেন? হঠাৎ রিয়া এসে উপরোক্ত কথাটা বলল। তাকে এইখানে দেখে আমার মুখের কেক গলায় আটকে পড়ে গেল। নিশ্চয়ই আপনাদের রেখে কেক খাওয়াতে কেউ আমায় অভিশাপ দিচ্ছে। কেকটা গিলতে খুব কষ্ট হচ্ছে। আর এদিকে রিয়া উত্তরের আসে আমার মুখের দিকে চেয়ে আছে। এই নেন, পানি খান। টেবিল থেকে এক গ্লাস পানি এনে বলল। রিয়ার হাত থেকে পানির গ্লাসটা সাথে সাথেই খেয়ে নিলাম। হা, বাঁচলাম। কিন্তু এখন মেয়ের হাত থেকে বাঁচবো কিভাবে? এত কি ভাবছেন? আপনাকে আমি কিছু জিজ্ঞেস করেছি, তার উত্তর দেন। কি কি জিজ্ঞেস করছিলেন? আমি না জানার ভান করে বললাম। এই যে কেক খেলেন, আপনার বমি হয়, তাহলে আপনি এখানে বসে কেক খাচ্ছেন কেন? আসলে কেক আমার খুব প্রিয়, তাই কেক দেখলে আর মাথা ঠিক থাকে না, খেতেই মন চাই। তাই তখন একটু খেয়ে ফেলেছি আর কি। আবার এখানে এসে দেখি প্লেটের মধ্যে কেক রাখা, তাই নিজেকে আর কন্ট্রোল করতে পারিনি। তাহলে ওই মেয়েটা তখন আপনাকে কোথায় নিয়ে গিয়েছিল? আর ওই মেয়েটা আপনার কি হয়? ও আমজাদ আঙ্কেলের মেয়ে। ছোটবেলায় ওর সাথে খেলা করতাম, তাই ও জানে যে আমার কেক খেলে বমি হয়। আর তাই তখন আমায় ওয়াশরুমে নিয়ে এসেছিল বমি করার জন্য, কিন্তু এখন আর কেক খেলে আমার বমি হয় না। ও, তা আপনি মিষ্টিও পছন্দ করেন? হ্যাঁ। আচ্ছা দাঁড়ান, আমি আপনার জন্য মিষ্টি নিয়ে আসছি। বলেই কোথায় চলে গেল। কিছুক্ষণ পর রিয়া হাতে একটা মিষ্টি ভরা প্লেট নিয়ে আমার সামনে এসে হাজির হলো। এই নেন, খান। প্লেটটা আমার দিকে এগিয়ে দিয়ে বললো, আর আমি বললাম, মিষ্টি দেখে তো জিভে জল চলে আসলো। আমি তো কিছু না ভেবে রিয়ার হাত থেকে মিষ্টি প্লেটটা নিয়ে মিষ্টিগুলো খেতে লাগলাম। কিছুক্ষণ পর হঠাৎ খেয়াল করে দেখি রিয়া আমার দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। ওর এইভাবে তাকানো দেখে কিছুটা লজ্জা পেলাম, তাই খাওয়াটা বন্ধ করে বসে রইলাম। না, আর খেতে ইচ্ছে করছে না। কি হলো, খাচ্ছেন না কেন? ও বুঝেছি, আমার সামনে খেতে আপনার লজ্জা করছে, তাই তো? ওকে ফাইন, আমি যাচ্ছি, আপনি মিষ্টি খেতে থাকেন। কথাটা বলেই রিয়া চলে গেল। তারপর আমিও আগের মতো মিষ্টি খেতে লাগলাম। মিষ্টি খাচ্ছি, আর এমন সময় হঠাৎ কোথা থেকে জানি মায়া এসে আমার হাতটা ধরে ফেললো। অনেক মিষ্টি খাওয়া হয়েছে, এবার খেতে চলো। মিষ্টি প্লেটটা টেবিলে রেখে দিয়ে বলল, কি খাবো? কি, রাতের খাবার খাবা না নাকি? আমার পেটে তো আর জায়গায় নেই, তাহলে খাবো কি করে? খাবার দেখলে এমনিতেই পেটের খাবার হজম হয়ে যাবে, চলো এখন। বলে আমার হাতটা ধরে টানতে টানতে একটা টেবিলের কাছে নিয়ে আসলো। টেবিলের খাবারগুলো দেখে সত্যি সত্যি আমার পেটের হজম হয়ে গেছে, কারণ খাবারটা যেমন পছন্দের বিরিয়ানি। আগে যদি জানতাম তাহলে আপনাদেরকে দাওয়াত দিয়ে সাথে নিয়ে আসতাম। এত মজার খাবার আপনাদেরকে ফেলে একা খাই কি করে বলেন তো? দাঁড়িয়ে আছো কেন, বসো। বলে একটা চেয়ার টেনে বসে পড়লাম। মায়াও একটা চেয়ার টেনে আমার পাশে বসে পড়লো। আরে আপনি এইখানে, আর আমি আপনাকে কত জায়গায় খুঁজে বেড়াচ্ছি। হঠাৎ কোথা থেকে জানি রিয়া এসে বলল কথাটা। কেন খুঁজছেন আমায়? খাওয়ার সময় হয়ে গেছে তো, তাই ভাবলাম আপনাকে খাওয়ার জন্য বলে আসি। না হলে তো আপনি ওইখানে বসে বসে শুধু মিষ্টিই খেতে থাকবেন। বাট ওইখানে গিয়ে আপনাকে না পেয়ে খুঁজতে খুঁজতে এইখানে চলে আসলাম। ও, তা আপনি খেয়েছেন? না, এখনো খাইনি, পরে খাবো। তাহলে আমাদের সাথে বসে পড়েন। না, আপনারা খান, আমি পরে খেয়ে নিব। না, এটা কেমন কথা? বসেন তো আপনি। তারপর অনেক জোরাজোরি করে রিয়াকে আমাদের পাশে বসালাম। এদিকে মায়া তো আমাদেরকে তাকিয়ে রাগে ফুসছে। বুঝলাম না এখানে রাগ করার কি আছে। কিছুক্ষণ পর কয়েকটা লোক এসে আমাদের খাবার সার্ভ করে দিয়ে গেল। তারপর সবাই যার মতো করে খেতে শুরু করলাম। আহা হা, কি সুস্বাদু বিরিয়ানি! আপনারা খাবেন? খেলে এসে পড়েন, এসে আমাদের নাম বললেই হবে। কিছুক্ষণের মধ্যে সবার খাওয়া শেষ হলে সবাই উঠে পড়লাম। এরপর ওয়াশরুমে গিয়ে হাত ধুয়ে এসে আমি একটা চেয়ারে বসে পড়লাম। অনেক খেয়েছি আজ, আর নড়তে পারছি না। কিছুক্ষণ পর রিয়া এসে আমায় এক গ্লাস কোক দিল। এক শেষে গ্লাস ভরা কোকটা খেয়ে নিলাম। এখন কিছুটা শান্তি লাগছে।
একা একা বসে আছি, এমন সময় হঠাৎ পকেটে থাকা ফোনটা বেজে উঠলো। পকেট থেকে ফোন বের করে দেখি আব্বু কল করেছেন। হ্যাঁ আব্বু, বলো। কোথায়, তুমি বাসায় যাবা না নাকি? আমি তো বাইরেই আছি। আচ্ছা, গেটের কাছে গিয়ে দাঁড়াও, আমরা আসছি। ওকে বলে কলটা কেটে দিয়ে গেটের কাছে চলে এলাম। কিছুক্ষণ পর আব্বু আম্মুর মিলিও এসে পড়লো। তারপর সবাই বাইরে এসে গাড়িতে উঠে বসলাম। আমাদের পার্সোনাল গাড়ি নিয়ে এখানে এসেছিলাম, আর আমি গাড়িও চালাতে পারি। 10 মিনিট পর সবাইকে নিয়ে বাড়িতে চলে আসলাম। তারপর সবাই গাড়ি থেকে নেমে ভিতরে চলে গেল। আমিও গাড়িটা স্টোর হাউসে রেখে বাসায় ঢুকে চলে আসলাম। শরীরটা অনেক ক্লান্ত লাগছে, তাই রুমে দরজাটা লাগিয়ে বিছানায় গিয়ে কম্বল জড়িয়ে ঘুমিয়ে পড়লাম। অনেকদিন পর ঘরে বসেই সকালটা কাটিয়ে দিলাম। দুপুরে খাবার খেয়ে ভালো আমার বন্ধুদের সাথে গিয়ে দেখা করব। দেশে আসলাম অনেকদিন হলো, অথচ পুরনো বন্ধুদের সাথে দেখাই হলো না। বিকেলবেলা রেডি হয়ে সব বন্ধুদের ফোন করে আসতে বললাম এক জায়গায়, আর সেই জায়গায় আসতেই সবাই চলে আসলো। আর আগে থেকে আমি দেশে এসেছি, আসার আগে সবাইকে জানিয়ে এসেছিলাম। তারপর ওইখানে গিয়ে দেখি সব কটা আগে থেকেই চলে এসেছে। আমাকে দেখেই সবাই মিলে আমি জড়িয়ে ধরলো। আসলে এরা আমার ছোটবেলার বন্ধু হলেও আমাদের বন্ধুত্ব এখনো অটুট রয়েছে। তারপর সবাইকে ভালো মন্দ জিজ্ঞেস করি, সবাই মিলে আড্ডা দিতে লাগলাম। প্রায় অনেকক্ষণ আড্ডা দেওয়ার পর চলে আসতে চেয়েছিলাম, কিন্তু হারামিগুলো আসতেই দেয় না। তারপর আরও 1 ঘন্টার মতো বসে আড্ডা দিলাম। মোবাইলটা বের করে দেখি 8টা বেজে গেছে, তাই সবাইকে বললাম এখন আমার যেতে হবে, অন্য আরেকদিন এসে আড্ডা দেবো। তারপর সবাইকে বিদায় দিয়ে বাসার দিকে আসতে লাগলাম। রাস্তা দিয়ে হাঁটছি, আশেপাশে একটা মানুষও নেই। এমন সময় হঠাৎ কে যেন আমায় জাপটে জড়িয়ে ধরলো আর বলল, প্লিজ আমাকে এদের হাত থেকে বাঁচান, নাহলে এরা আমাকে মেরে ফেলবে। কণ্ঠটা শুনে বুঝতে পারলাম এটা একটা মেয়ে। সামনের দিকে তাকিয়ে দেখি 2টা ছেলে আমাদের দিকে দৌড়ে এগিয়ে আসছে। ছেলে 2টা দৌড়ে এসে আমাদের সামনে দাঁড়ালো। ওদের মধ্যে থেকে একটা ছেলে আমায় উদ্দেশ্য করে বলল, বাঁচতে চাইলে মেয়েটাকে আমাদের কাছে ছেড়ে দে। তারপর ওই ছেলেটা নিজের পকেট থেকে ছোট্ট একটা চাকু বের করলো। ছেলেটার হাতে চাকু দেখে মেয়েটাকে আমি নিজের পিছনে নিয়ে নিলাম। এদিকে ছেলেটা চাকু নিয়ে আমায় মারার জন্য এগিয়ে আসতে লাগলো। যে আমাকে মারতেই যাবে তখনই আমি ছেলেটার হাত ধরে জোরে একটা মোচড় দিয়ে বসি। ইংল্যান্ডে থাকাকালীন আসলে বন্ধুদের সাথে একটু ফাইট শিখেছিলাম, এই আর কি, যার ফলে এদের মেরে হাত ভরা করতে আমি একাই যথেষ্ট। সাথে সাথে এই ছেলেটার হাত থেকে চাকুটা পড়ে যায়, আর ছেলেটা ব্যথায় কিছুটা দূরে গিয়ে দাঁড়ায়। সেই সুযোগে আমি চাকুটা তুলে নিয়ে হাতে নিই। এবার পারলে মেয়েটাকে নিয়ে যা, আমি আরেকটা ছেলের উদ্দেশ্যে বললাম। ছেলেটা কিছু না ভেবেই আমি মারতে চলে আসলো। সাথে সাথে চাকুটা দিয়ে ছেলেটার হাতে একটা টান মেরে দিলাম। ব্যাস, মুহূর্তের মধ্যে ছেলেটার হাত থেকে রক্ত বের হয়ে আসলো। ছেলেটা এমন অবস্থা দেখে আগের ছেলেটা দৌড়ে পালিয়ে গেল। ছেলেটাকে বললাম জীবন বাঁচাতে চাইলে এখান থেকে চলে যেতে। ছেলেটা আমার কথা শুনে কোনো রকমে দৌড়ে পালিয়ে গেল। তারপর আমি পিছনে ফিরে মেয়েটার দিকে তাকালাম। মেয়েটাকে দেখেই তো আমি অবাক। আরে এ তো রিয়া। এই মেয়ে এত রাতে এইখানে কি করছিল? আরে আপনি আপনি এখানে কিভাবে এলেন? চুপ করে আছে, ভয়ে এখনো ওর শরীর কাঁপছে। কি হলো, চুপ করে আছেন কেন বলুন? এত রাতে রাস্তায় কি করছিলেন? রিয়া এবার একটু কেঁদে দিল আর বলল, আসলে এক বান্ধবীর জন্মদিনে গিয়েছিলাম, ও আমায় আসতেই দিচ্ছিল না। শেষে অনেক জোরাজুরি করে ওদের বাসা থেকে বেরিয়ে আসলাম, কিন্তু ওই পাশের রাস্তাটায় আসতেই 2টা ছেলে আমার পথ আটকে দাঁড়ায়। ওরা নিজেদের মধ্যে আমায় নিয়ে কিছুক্ষণ কথাবার্তা বলে আমার সামনে এগিয়ে আসছিল। তখন আমি ওদের কাছ থেকে কোনো মতে পালাতে লাগলাম। আমার পেছনে পেছনে ওরাও দৌড়ে আসতে লাগলো। তারপর হঠাৎ এই রাস্তা দিয়ে আপনাকে দেখতে পেয়ে দৌড়ে আপনার কাছে চলে আসি। কাঁপা কাঁপা গলায় বলল রিয়া কথাগুলো। একটা মেয়ে হয়ে এত রাতে একা একা কিভাবে বের হলেন? বাসা থেকে বেরোনোর সময় গাড়ি নিয়ে আসতে পারলেন না? কিছু না বলেই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আচ্ছা চলেন আপনাকে বাসায় দিয়ে আসি। আপনি তাহলে ভিতরে যান আর আমিও গেলাম। তারপর রিয়াকে আর কিছু বলার সুযোগ না দিয়ে সেখান থেকে চলে আসলাম। কিছুক্ষণ পর বাসায় চলে আসলাম। বাসায় ঢুকে রুমে গিয়ে হাত মুখ ধুয়ে নিলাম। ওয়াশরুম থেকে বের হতেই দেখি মিলি আমার রুমে বসে আছে। ভালোই তো প্রেম করা হচ্ছে। মানে কি বলতে যাচ্ছিস? নেকা, পার্টিতে কি কি করেছো আমি কিছু দেখিনি মনে হয়। কোন পার্টির কথা বলছিস? রিয়া আপুর জন্মদিনের পার্টি। একবার রিয়া আপুর সাথে আর একবার মায়া আপুর সাথে। এত ঘেঁষাঘেঁষি করছিলে কেন? থাপ্পড় দিয়ে না সব কটা দাঁত ফেলে দেবো। আমি কখন কার সাথে ঘষাঘষি করলাম? ওরাই তো নিজে থেকে। তারপর মিলি আমাকে বলতে না দিয়ে নিজে বলতে লাগলো, হয়েছে আর মিথ্যা বলতে হবে না। প্রথমে রিয়া আপুর হাতে কেক খাওয়ার, এরপর মায়া আপুর হাতে মিষ্টি খাওয়া। এগুলো কি ছিল তাহলে? ওরা তো নিজে কখন থেকে আমায় খাইয়েছে, আমি কখন খেলাম? আর মিথ্যা বলতে হবে না, বুঝি আমি। এই তুই যা তো আমার রুম থেকে যা।
যাচ্ছি যাচ্ছি, তোমার রুমে আসার আমার ইচ্ছাও ছিল না, শুধুমাত্র একটা খবর নিতে আসলাম। মায়া আপু আমার ফোনে কল দিয়ে তোর কথা জিজ্ঞেস করেছিল, তোর সাথে নাকি ওনার কাজ আছে, কিন্তু তোর ফোন নাকি বন্ধ। তাই আমাকে বললেন তুই বাসায় আসলে তোকে কথাটা জানাতে। আমার সাথে ওর কি কাজ? কি জানি, হয়তো তোর প্রপোজ অ্যাকসেপ্ট করে ফেলেছে, তাই সেটা বলার জন্যই তোকে ফোন করেছে। ওই শাকচুন্নি, আমি ওকে কবে প্রপোজ করলাম? হ্যাঁ, গতকাল পার্টিতে মনে হয় করেছিস। তোর তো আবার মেয়ে দেখলে তর্স হয় না। তোকে আমি কুত্তি দাঁড় বলছি, তোকে আমি যা চলে গেল কুত্তি, আবার ঘরে আসিস খালি, হ্যাঁ তখন দেখবি তোর কি হাল করি। হঠাৎ মনে পড়লো মায়া নাকি আমার ফোনটা বন্ধ পেয়েছে। দেখি তো মোবাইলটা বন্ধ নাকি সত্যি সত্যি। পকেট থেকে মোবাইলটা বের করে দেখি সত্যি সত্যি মোবাইলটা অফ। দুপুরে মোবাইলটা চার্জে লাগাতে ভুলেই গিয়েছিলাম, তাই হয়তো অফ হয়ে গেছে। তারপর মোবাইলটা চার্জে লাগিয়ে খেতে চলে গেলাম। রিয়া চোখের সামনে বারবার রাস্তায় ঘটে যাওয়া সেই ঘটনাটা ভেসে উঠছে। আর যদি ওইখানে তামিম না থাকতো তাহলে নিশ্চয়ই তার জীবনে আজ একটা কলঙ্কের দাগ লেগে যেত। তার জন্য হয়তো সে আর সমাজে মুখ দেখাতে পারতো না। সারা জীবন হয়তো তাকে সমাজের লোকেদের কাছ থেকে খারাপ খারাপ কথা শুনতে হতো। কিন্তু ভাগ্যিস সেই রাস্তা দিয়ে তখন তামিম যাওয়াতে রিয়া ওকে দেখে ফেলে, আর প্রাণ বাঁচাতে গিয়ে দৌড়ে গিয়ে তামিমকে জড়িয়ে ধরে। রিয়ার ভাবনা জুড়ে এখন শুধু একজনই আছে, আর সে হলো তামিম। হয়তো আজ রাতে সে ঘুমোতেই পারবে না তামিমের জন্য, কারণ চোখ বন্ধ করলে রিয়ার তামিমকে জড়িয়ে ধরার দৃশ্যটা চোখের সামনে ভেসে উঠছে। কিন্তু আজ সে তামিমকে নিয়ে এত ভাবছে কেন? নাকি সে তামিমকে ভালোবেসে ফেললো? অন্যদিকে মায়া বারবার শুধু মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে টাইম দেখছে। কবে তামিম ওকে ফোন দেবে? তামিম কি তাহলে এখনো বাসায় ফেরেনি? বাসায় ফিরলে তো মিলিয়ে ওকে আমার বিষয়ে বলবে। সব শুনে তামিম নিশ্চয়ই আমায় ফোন করে ওকে খোঁজার কারণ জানতে চাইবে। কিন্তু ও এখনো ফোন করছে না কেন? নাকি আমি একবার কল দিয়ে দেখবো? প্রথমে ভাবলো থাক, দেওয়া দরকার নেই, সে ফ্রি হলে এমনিতেই কল দেবে। কিন্তু অপেক্ষা জিনিসটা না মায়ের কাছে খুবই বিরক্তকর। সে আর অপেক্ষা করতে না পেরে নিজেই তামিমের নাম্বার কল দিল, আর তারপরে খাবার খেয়ে রুমে আসতে দেখি টেবিলে থাকা ফোনটা বেড়ে চলেছে। এই সময় কে কল দিল দেখার জন্য ফোনের কাছে আসতে দেখি একটা আননোন নাম্বার থেকে কল এসেছে। কিছু ভাবার আগে কলটা কেটে যায়। ভাবলাম রং নাম্বার হবে, তাই দরজাটা লাগিয়ে দিয়ে মোবাইলটা চার্জ থেকে খুলে বিছানায় গিয়ে বসে পড়লাম। ঠিক তখনই আবার ফোনে সে আননোন নাম্বার থেকে কল আসলো। এবার দুইবার রিং হতেই কলটা রিসিভ করলাম। ওই, তোমার ফোন বন্ধ ছিল কেন? আর বাসায় কখন ফিরলে? মিলি তোমায় কিছু বলেনি আমার ব্যাপারে? কথাগুলো শুনে বুঝতে পারলাম এইটার অন্য কেউ না, মায়া। ওই দিন নাম্বারটা সেভ করতে ভুলে গেছিলাম, তাই নাম্বারটা চিনতে পারিনি। কি হলো, কথা বলছো না কেন? এত প্রশ্নের উত্তর একসাথে করলে কোনটার উত্তর দেবো আর কোনটা দেবো না? আচ্ছা, তোমার ফোন বন্ধ ছিল কেন? আর এখন কোথায় আছো তুমি? মোবাইল চার্জে ছিল না, তাই ফোনটা বন্ধ হয়ে গেছিল, আর এখন বাসাতেই আছি। তাহলে প্রথমবার আমার ফোন ধরলে না কেন? আসলে মোবাইলটা চার্জে লাগিয়ে খাবার খেতে চলে গেছিলাম, তাই কলটা ধরতে পারিনি। ও আচ্ছা, কাল বিকেলে কি তুমি ফ্রি আছো? কেন? তোমাকে সাথে নিয়ে কাল একটু শপিং মলে যাব, আমার কিছু কেনাকাটা করার আছে। তোমার কেনাকাটা তুমি করবা, আমাকে সাথে কেন যেতে বলছো? আর কালকে আমার একটু কাজ আছে, আমি যেতে পারবো না। ওকে, তাহলে থাক, যাওয়া লাগবে না, বাই। বলেই কলটা কেটে দিল। আমি আরো এত কিছু না ভেবে মোবাইলটা একপাশে রেখে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে রুমে চলে আসলাম। সকালটা ঘরে বসে কেটে গেল। বিকেলবেলা খাবার খেয়ে রুমে এসে শুয়ে আছি। এমন সময় কে যেন আমায় ধাক্কাতে লাগলো। চোখ মেলে তাকিয়ে দেখি সামনে মায়া দাঁড়িয়ে আছে। মায়াকে রুমের মধ্যে দেখে এক লাফে বিছানা থেকে উঠে পড়লাম। আরে তুমি তুমি এখানে কি করছো? তোমাকে নিতে আসলাম, রেডি হয়ে নাও, আমাদের শপিং এ যেতে হবে। বললাম না আমার কাজ আছে, আমি যেতে পারবো না। তোমার কাজ তুমি যাও, আমাকে যেতে হবে কেন? আমি মিলিকে গত রাতেই ফোন করেছিলাম, সে আমায় বলেছে যে আজ তোমার কোনো কাজ নেই। এখন তাড়াতাড়ি রেডি হয়ে নাও তো, এমনিতে অনেক দেরি হয়ে গেছে। মেলি জানে নাকি যে আমার কাজ আছে নাকি নেই? তুমি একাই চলে যাও, আমি যেতে পারবো না। ওকে দাঁড়াও, তোমাকে যাওয়ার জন্য রাজি করাচ্ছি। বলে আমি আমার মতো করে বিছানায় শুয়ে পড়লাম। বলে আন্টি আন্টি বলে ডাকতে শুরু করলো। মায়ের ডাক শুনে কিছুক্ষণ পরে আম্মু রুমে আসলেন। কি হয়েছে রে মায়া, এভাবে ডাকছিস কেন? দেখেন না আন্টি, আপনার ছেলে বলছি সে নাকি আমার সাথে যাবে না। রাস্তাঘাটে কত বখাটে ছেলেরা ঘুরে বেড়ায়, আমি মেয়ে হয়ে একা একা কিভাবে যাই বলেন? কি রে, তুই যাবি না কেন? আমাকে উদ্দেশ্য করে আম্মু বলল, আম্মু আমার একটা কাজ।
আমাকে বলতে না দিয়ে আম্মু আবারও বলল, একদম মিথ্যে বলবি না, আমি জানি তোর কোনো কাজ নেই। মায়া তো ঠিকই বলেছে, রাস্তাঘাটে বকাটে ছেলেরা মেয়েদের দেখলে কত রকম কথা বলে। মেয়ে মানুষ হয়ে সে একা একা কিভাবে যাবে? তাই তুইও মায়ের সাথে যা, তাহলে মেয়েটার আর কোনো সমস্যা হবে না। কিন্তু আম্মু। আর একটা কথাও শুনতে চাই না, তোকে যা বলেছি সেটাই কর। মায়াকে নিয়ে শপিংয়ে যা বলছি। আচ্ছা, আমি রেডি হয়ে আসছি। কথাটা বলে মায়ের দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে দেখছি। এমনিতেই মেজাজটা খারাপ হয়ে গেছে, তার উপরে হাসি দেখে ইচ্ছে করছে চড়িয়ে গালটা লাল করে ফেলি। কিন্তু আম্মু পাশে থাকা কিছু করতে পারলাম না। তারপর ওয়াশরুমে গিয়ে হাত মুখ ধুয়ে বাইরে চলে আসলাম, একটা শার্ট পরে নিচে চলে আসলাম। এসে দেখি মায়া ড্রয়িং রুমে বসে ওইলির সাথে গল্প করছে। চল, আমি রেডি। চল। ভাইয়া আসার সময় আমার জন্য চকলেট নিয়ে আসিও। পারবো না, এই তুমি চলো তো। তারপর আমি কিছু না বলে বাসার নিচে চলে আসলাম। একটু পর মায়াও চলে আসলো আর এসে একটা রিক্সা ডাকতে লাগলো। তোমার সাথে এক রিক্সা আমি যেতে পারবো না। তাহলে শপিংয়ে কিভাবে যাবা? একটু দাঁড়াও, আমি স্টোর হাউস থেকে গাড়ি নিয়ে আসছি বলেই মায়াকে রেখে স্টোর হাউসে চলে আসলাম। গাড়ির চাবি আগে থেকে আমার কাছেই ছিল। তারপর গাড়িটা বের করে মায়ের কাছে এসে গাড়িতে উঠে বসলাম। মায়াও কিছু না বলে গাড়িতে উঠে সামনের সিটে এসে বসে পড়লো। কোথায় যাবো বলো? এই শপিং মলে চলো। আমি আর কথা না বাড়িয়ে মায়ের বলা শপিং মলে চলে আসলাম। তারপর গাড়িটা এক জায়গায় পার্ক করে গাড়ি থেকে বের হলাম। মায়াও আমার সাথে গাড়ি থেকে বেরিয়ে পড়লো। আসো আমার সাথে বলেই আমার হাত ধরে শপিং মলের ভেতরে নিয়ে আসলো। তারপর একটা দোকানে ঢুকে মায়া তার জন্য কয়েকটা ড্রেস কিনলো। এইভাবে কয়েকটা দোকানে গিয়ে কয়েক রকমের ড্রেস আর শাড়ি কিনে দুজনে শপিং মল থেকে বাইরে চলে আসলাম। তামিম, একটু দাঁড়ান। গাড়িতে উঠতে যাব তখনই পিছন থেকে কে যেন বললো কথাটা। পিছনে ফিরে দেখি, আরে এ তো রিয়া। এই মেয়ে এখানে কেন? সে কখন থেকে ডাকছি, শুনতে পান না? আমার কাছে এসে বলল, মনে হয়। তা কেন ডাকছিলেন আর আপনি এখানে কেন? এই তো আব্বুকে নিয়ে ডাক্তারের কাছে এসেছিলাম। ডাক্তার আব্বুকে নিজের চেম্বারে নিয়ে গেছে। ভিতরে একা একা বোর হয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম একটু বাইরে গিয়ে ঘুরে আসি। বাইরে এসে আপনাকে দেখলাম শপিং থেকে বের হচ্ছেন, তাই আপনাকে ডাকতে ডাকতে এখানে চলে আসলাম। ও, তো ডাকছিলেন কেন? গতকাল ওই পকেটেদের হাত থেকে বাঁচানোর জন্য ধন্যবাদ। গতকাল যদি আপনি ওইখানে না থাকতেন তাহলে ওরা আমায় মেরেই ফেলতো। একটা মেয়ের জন্য তার ইজ্জত অনেক দামি, আর প্রত্যেকটা মেয়েরই উচিত তার এই ইজ্জতটাকে রক্ষা করা। আর আমি ছেলে হয়ে সেটাই করেছি। এখানে ধন্যবাদ দেওয়ার কিছু নেই। তবে হ্যাঁ, আগামীতে বাইরে বের হলে অবশ্যই বোরখা পরে বাইর হবেন, তাহলে রাস্তার বখাটেরাও আপনাকে দেখে সম্মান করবে। তামিমের কথা শুনে মুগ্ধ নয়নে ওর দিকে তাকিয়ে আছি। তামিমের কথাগুলো শুনে রিয়াও মনে মনে ভাবছে এখন কোথাও বের হলে সে অবশ্যই বোরখা পরে বাহির হবে। আর কিছু বলবেন? না, হ্যাঁ মানে আপনার নাম্বারটা পেতে পারি? রিয়ার কথা শুনে মায়ের দিকে তাকাতেই দেখি সে আমার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন এক্ষুনি আমায় গিলে ফেলবে। কিন্তু মায়ের এইভাবে রাগের কারণটা না আমি বুঝতে না পেরে রিয়াকে নিজের নাম্বার দিয়ে দিলাম। রিয়া মেয়েটা তখন কিসের কথা বললো? গাড়ি চালিয়ে মায়াকে ওর বাসায় নিয়ে যাচ্ছিলাম, তখনই মায়া উপরের কথাটা বলল। কই, কিসের কথা? ওই যে বললো গতকাল তুমি না থাকলে ওই বখাটে ছেলেগুলো ওকে মেরে ফেলতো, এই কথার মানে কি? ও তেমন কিছু না। কেন, গতকাল কি হয়েছিল রিয়ার সাথে? আরে কিছু না। গতকাল কি হয়েছে আমায় বলো। তুমি শুনে কি করবা? বলবা না তাই তো? ওকে শোনো। তারপর মায়াকে গতকালের ঘটনাটা বললাম। একটা মেয়ের সবচাইতে সম্মানী জিনিস তুমি রক্ষা করেছো, এখানে আমার কিছু বলার নেই। কিন্তু তুমি রিয়াকে নিজের ফোন নাম্বার দিলা কেন? আমি কি ইচ্ছে করে দিয়েছি নাকি? ও চেয়েছে তাই তো দিয়েছি। চেয়েছে বলেই দিয়ে দিবা? তাহলে যে কোনো মেয়ে এসে তোমার নাম্বার চাইলেও তাদেরকেও দিয়ে দিবা নাকি? দিব, এতে সমস্যা কি? দিবা না কেন? লুচ্চামি করতে তো ভালোই লাগে তাই না? আমি কখনকার সাথে লুচ্চামি শুরু করলাম শুনি? করো নাই, তবে এখন থেকে রিয়া মেয়েটার সাথে তো করবা। আজও তোমায় কল দেবে তো কাল তুমি আবার, আজও তোমাকে কল দেবে তো কাল তুমি ওকে কল দিবা। তারপর আস্তে আস্তে শুরু হয়ে যাবে লুচ্চামি করা। একটু বেশি বলে ফেলছো, এখন চুপ করে থাকো। আর আমি কাকে নিজের নাম্বার দেবো কাকে দেবো না সেটা আমার ব্যাপার। এখানে তুমি নাক গলাচ্ছ কেন? কিছু বলতে গিয়েও বললো না, সময় হলে ঠিকই বুঝবা আমি তোমার প্রত্যেকটা কাজে নাক গলাই কেন। মায়া আর কিছু বলছে না দেখে আমিও কথা বাড়ালাম না। কিছুক্ষণ পর গাড়ি এসে মায়াদের বাড়ির সামনে থামালাম। মায়া কিছু না বলে নিজের ব্যাগগুলো নিয়ে গাড়ি থেকে বেরিয়ে বাড়ির ভেতরে চলে গেল। আমিও গাড়িটা স্টার্ট দিয়ে সোজা বাসায় চলে আসলাম। বাসায় এসে গাড়িটা স্টোর হাউসে রেখে নিজের রুমে চলে এলাম। রুমে বসে বসে ফেসবুকিং করছি, এমন সময় মিডিয়া এসে রুমে ঢুকলো।
ভাইয়া আমার চকলেট কোথায়? ইংল্যান্ড থেকে আসার সময় না এক বক্স চকলেট নিয়ে আসলাম, সেগুলো কি করেছিস? ইংল্যান্ড থেকে এসেছো, সে তো অনেক দিন হয়েছে। চকলেট কি আর এতদিন থাকে? সারাদিন ঘরে বসে বসে চকলেট খেলে থাকবে কিভাবে? আমি এত কথা শুনতে আসিনি। আমার চকলেট কোথায়? চকলেট দাও। আনি নাই, যা ভাগ। কেন আনো নাই? যাওয়ার সময় না বলে দিলাম আমার জন্য চকলেট নিয়ে আসতে? আমার কি ঠেকা পড়ছে যে তোর কথা শুনবো? আমার কিন্তু এখন রাগ উঠতেছে। ভালোই ভালোই বলছি, আমায় আমার চকলেট দিয়ে দাও। বললাম তো আনি নাই, তাহলে কোথা থেকে দেবো? আরো নাই তাহলে এবার বাজারে যাও আর আমায় চকলেট এনে দাও। পারবো না, যা ভাগ এখান থেকে, নাহলে কানের নিচে দেবো এক চড়। ওকে, তাহলে আমিও আম্মুকে বলবো যে তুমি প্রেম করছো, তাও একটা না দুইটা মেয়ের সাথে। ওই, আমি তার সাথে প্রেম করছি? মায়া আপু আর রিয়া আপুর সাথে। দিব এক চড়, যা তো এখান থেকে, যা পারিস বল গিয়ে আম্মুকে, দেখি আম্মু আমার কি করে। ওকে, আমি আম্মুকে বলে আসি। জানোই তো আম্মু আমার সব কথা বিশ্বাস করে। আর ছোটবেলায় যে একবার আম্মুর কাছে তোমার নামে মিথ্যা বলে তোমায় মার খাইয়েছিলাম, মনে নেই? কথাটা শুনেই মনে পড়লো সেই ছোটবেলার ঘটনা। মিলি একবার আমার কাছে একটা কলম চেয়েছিল, কিন্তু আমি দিইনি। ওই দিন স্কুল থেকে বাসায় আসতেই আম্মু আমাকে ঝাড়ু দিয়ে সে কি পিটালিটাই না দিল। মারার কারণ জিজ্ঞেস করলে আম্মু বললো আমি নাকি প্রতিদিন স্কুল ফাঁকি দিয়ে বন্ধুদের নিয়ে আড্ডা দিই। এই কথাটা যে মিলি বলেছে সেটা পরের দিন জানতে পারলাম। তখন একটা কলম না দেওয়াতে মিলি আম্মুর কাছে আমার নামে মিথ্যা বলে মার খেয়েছে। কি হলো, এত কি ভাবছো? বলবো আম্মুকে গিয়ে? লক্ষ্মী বোন আমার, এমন করে না, আমি না তোর ভাই। আচ্ছা যা, কাল সকালে তোকে চকলেট এনে দেবো। ওকে, তাহলে কাল আনিও। আর এখন আমায় 500 টাকা দাও। টাকা দিয়ে কি করবি? দিবা নাকি আম্মুকে গিয়ে বলবো যে? এই না না, এই নে টাকা, তবু আম্মুকে বলিস না প্লিজ। মানি ব্যাগ থেকে 500 টাকার একটা নোট ওর হাতে দিয়ে বললাম। ব্যাগে আর কত টাকা আছে দেখি? বলেই আমার হাত থেকে মানি ব্যাগটা নিয়ে ভিতর থেকে আরো 500 টাকা নিয়ে নিল। ওই, আরো টাকা নিচ্ছিস কেন? 500 টাকা চেয়েছিস, দিয়েছি, তাহলে বাকি 500 দিয়ে কি করবি? আমার যা খুশি তাই করব। বেশি কথা বললে সোজা গিয়ে আম্মুর কাছে তোমার কাজকর্মের কথা বলে দিব। তুই আমার সাথে এমনটা করতে পারবি? ন্যাকামি বাদ দিয়ে এখন খেতে আয়। আম্মু তোমায় ডাকার জন্যই আমায় এখানে পাঠিয়েছে। এসে ভালোই হয়েছে, 1000 টাকা ফ্রিতে পেয়ে গেলাম। বলেই মিলি রুম থেকে চলে গেল। আপনারা তো এখন আমার অবস্থা দেখে হাসছেন, তাই না? সময় আমারও আসবে, তখন বোঝাবো মজা। হ্যাঁ, তারপর নিজে গিয়ে খাওয়া দাওয়া করে আবার রুমে চলে এলাম। রুমে আসা মাত্র এই মোবাইলটা বেজে উঠলো। হাতে নিয়ে দেখি একটা আননোন নাম্বার থেকে কল এসেছে। এই সময় কে কল দিল, তাও একটা আননোন নাম্বার থেকে? তখনই মনে পড়লো সন্ধ্যাবেলার কথা। রিয়া তো আমার নাম্বার নিয়েছিল, তাহলে এটা নিশ্চয়ই রিয়া নাম্বার হবে। যাই হোক, কলটা রিসিভ করতেই বুঝতে পারবো এটা কার নাম্বার। আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম। কে হতে পারে বলেন তো? একটা মেয়েলি কণ্ঠে বলে উঠল। কণ্ঠটা কিছুটা রিয়ার গলার মতোই মনে হচ্ছে, তাই বললাম, রিয়া নাকি? বাহ, আপনার ব্রেন তো অনেক ভালো। এত তাড়াতাড়ি আমাকে চিনে ফেললেন। তার মানে আপনি রিয়া, রাইট? বাট আমায় চিনলেন কি করে? আমাকে কল করার মতো কোনো মেয়ে আছে বলে তো মনে হয় না। আর আপনি যে আজকে আমার নাম্বার নিয়েছেন সেটা কিন্তু এখনো ভুলিনি। আর আপনার কণ্ঠ শুনে কিছুটা আঁচ করতে পেরেছি যে এটা আপনিই হবেন। ও রিয়েলি? হুম। তা এখন কি করছেন? আর খাওয়া দাওয়া হয়েছে? এই তো খেয়ে রুমে আসলাম, আর আসতে আপনার ফোনটা চলে আসলো। তা আপনি খাওয়া দাওয়া করেছেন? আমিও খেয়ে রুমে আসলাম। ভাবলাম আপনাকে একটা কল দিয়ে দেখি কি করেন। ও আচ্ছা। আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি, যদি কিছু মনে না করেন? করেন। আজকে শপিং মলে আপনার সাথে একটা মেয়েকে দেখলাম। মেয়েটা কে? ওকে চেনেন না? ও তো আমজাদ আঙ্কেলের মেয়ে মায়া। ওকে তো আপনার জন্মদিনের পার্টিতেও দেখলেন, এত তাড়াতাড়ি ভুলে গেলেন? ও, ওই মেয়েটার নাম মায়া। আসলে চিনতেই পারিনি। তা ও আপনার সাথে কি করছিল? আমাকে নিয়ে শপিং মল এসেছিল। আপনাকে নিয়ে মানে? তারপর রিয়াকে সব বললাম। আপনার আম্মু ওই মেয়েটার সাথে আপনাকে জোর করে পাঠিয়ে দিল আর আপনি কিছুই বললেন না? কি বলবো আম্মুর কথা, উপরে যে আমি কিছু বলতে পারি না, তাই তো বাধ্য হয়ে যেতে হলো।
তা আমারও তো বেশ কেনাকাটা করতে হবে, আর বিশেষ করে কয়েকটা বোরখাও কিনতে হবে। আমি একা একা কিভাবে যাব? কেন? আপনার আব্বুকে সাথে নিয়ে যাবেন? জানি মাইয়া কি বলতে যাচ্ছে। আব্বু তো সারাদিন অফিসেই থাকে, একেবারে রাত করে বাড়ি ফিরে। আপনি তো এখন ফ্রি আছেন, একদিন আমার সাথে আসেন না প্লিজ। আসলে আমার এক আপনি মায়াকে নিয়ে যেতে পারলে আমাকে নিয়ে যেতে পারবেন না কেন? প্লিজ একদিন চলেন না আমার সাথে। আরে আম্মুর কথা রাখতে তো মায়ের সাথে যেতে হয়েছে, নাহলে কি আমি যেতাম নাকি? ও বুঝেছি, তাহলে আপনি আমার সাথে যাবেন না। ওকে, আমিও মায়ের মতো আপনার আম্মুকে বলে আপনাকে আমার সাথে নিয়ে যাব। এই রে, মায়া তো কিছুতেই ছাড়বে না দেখছি। আপাতত একে কিছু একটা বলে শান্ত রাখি, নাহলে সত্যি সত্যি বাসায় চলে আসবে। তারপর মায়ের মতো একেও মার্কেটে নিয়ে যেতে হবে। আচ্ছা আমি যাবো, আপনাকে আর কষ্ট করে পাশে আসতে হবে না, তবে কিছুদিন পর, কারণ এই কয়দিন আমি একটু বিজি থাকবো। ওকে, তাহলে সামনের সপ্তাহে যাব, কেমন? ওকে। তারপর রিয়ার সাথে আরো কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে বসে নাস্তা করছি, এমন সময় আব্বু বলে উঠলেন, পড়াশোনা তো শেষ, এখন তাহলে আমাদের অফিসে একটু টাইম দাও। কয়েকদিন হলো আসলাম। ওকে, তোমার ইচ্ছা। তারপর আর কিছু না বলে নাস্তা শেষ করে রুমে চলে আসলাম। রুমে আসতেই মোবাইলে একটা আননোন নাম্বার থেকে কল আসলো। গতকাল তো রিয়ার নাম্বারটা সেভ করা হয়নি, তাহলে নিশ্চয়ই রিয়ার নাম্বার হবে। কিন্তু রিয়া এখন কল দিল কেন? কথা বললেই বুঝতে পারবো। আগে কলটা তো রিসিভ করি। হ্যালো। মেয়েদের সাথে খুব লুচ্ছামি করা হচ্ছে তাই না? তোকে শুধু একবার কাছে পাই, দেখিস তোর লুচ্ছামি করা একেবারে বের করে দিব। ফোনের অপর প্রান্ত থেকে এমন একটা কথা শুনে অনেকটা অবাক হয়ে গেছে। হব নাই বা কেন? কথাগুলো যে একটা মেয়ে বলেছে। মেয়েটাকে আর কিছু বলতেও পারলাম না, তার আগে উপাস থেকে কলটা কেটে দেয় মেয়েটা। বিছানায় বসে বসে চিন্তা করছি, কে হতে পারে এই মেয়েটা? দেশে আসার পর থেকে মায়া আর রিয়া ছাড়া তো অন্য কোনো মেয়ে তেমন কথা বলেনি। কণ্ঠটাও কেমন অচেনা লেগেছে। কিন্তু একটা অচেনা মেয়ে মানুষ আমায় ফোন করে এইসব কথাই বা বলবে কেন? কথাগুলো প্রায় হুমকির সুরেই বলেছে, যেন আমার সাথে তার বহুদিন ধরে রিলেশন চলছে, আর এখন ওকে ছেড়ে আমি অন্য মেয়ের সাথে রিলেশন করছি। ইংল্যান্ডে আমার তেমন কোনো মেয়ে বন্ধু ছিল না, যা ছিল তাদের সাথে শুধু পড়াশোনা নিয়েই কথা বলতাম। এখন শুধু একটাই প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে, কে এই মেয়ে? আর আমায় এমন হুমকি বা দিল কেন? দিনটা কোনো রকমে কেটে গেল। দেখতে দেখতে কেটে গেল আরও কিছুদিন। একদিন রাতে খাবার খেয়ে রুমে এসে ফেসবুকিং করছি, এমন সময় রিয়ার কল আসলো। কোনো কিছু না ভেবেই কল রিসিভ করলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? জি, আমিও ভালো আছি। তা হঠাৎ এই সময় কল দিলেন যে, কোনো কাজ আছে নাকি? জি, আপনাকে বলেছিলাম না আমার একটু মার্কেটে যেতে হবে, কাল সকালে রেডি হয়ে থাকবেন, কেমন? কালকেই যেতে হবে? আরো কিছুদিন পর গেলে হয় না? না, কালকেই যাব, আপনি রেডি হয়ে থাকবেন। ওকে। এখন তাহলে রাখি। বলেই কলটা কেটে দিল। আমি আরো কিছুক্ষণ ফেসবুকিং করে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে নাস্তা করতে চলে গেলাম। নাস্তা শেষ করে রুমে আসতে দেখি ফোন বাজছে। হাতে নিয়ে দেখি রিয়া কল করেছে। হ্যাঁ বলেন। রেডি হয়েছেন? না, এখন মাত্র নাস্তা খেয়ে উঠলাম। আমি আপনার বাসার নিচে গাড়ি নিয়ে এসেছি, আপনি রেডি হয়ে নিচে চলে আসুন। ওকে, তাহলে আমি রেডি হয়ে আসছি বলেই কলটা কেটে দিলাম। তারপর তাড়াতাড়ি করে রেডি হয়ে আম্মুকে বলে নিচে চলে আসলাম। নিচে এসে দেখি রিয়া গাড়ির ভিতরে বসে আছে। চলেন তাহলে যাওয়া যায়, গাড়ির সামনে গিয়ে বললাম। গাড়িতে তো উঠেন। কিছু না বলে গাড়িতে উঠে পড়লাম। রিয়াও কিছু না বলে গাড়িটা স্টার্ট দিয়ে চালানো শুরু করলো। আপনি গাড়ি চালানো শিখলেন কবে? ইংল্যান্ড থাকতে আমার এক বান্ধবী শিখিয়েছে। ও আচ্ছা। কিছুক্ষণ পর গাড়ি এসে থামলো একটা শপিং মলের সামনে। তারপর দুজন গাড়ি থেকে নেমে শপিং মলের ভিতরে চলে গেলাম। রিয়া প্রথমে কয়েকটা বোরখা কিনে নিজের জন্য আরো কয়েকটা ড্রেস কিনলো। তারপর দুজন শপিং মল থেকে বেরিয়ে বাইরে চলে আসলাম। চলেন রেস্টুরেন্ট থেকে কিছু খেয়ে আসি। না, আমার খিদে নেই, বললাম না আসার সময় নাস্তা করে এসেছি। এসব বললে কাজ হবে না, চলেন তো। এক প্রকার জোর করে রিয়া আমায় একটা রেস্টুরেন্টে নিয়ে আসলো। তো বলেন কি খাবেন? আপনি যা খাবেন। তারপর দুজনের জন্য কিছু খাবার অর্ডার দিল। খাওয়া শেষ করে বিল মিটিয়ে দুজন বাইরে চলে আসলাম। তারপর রিয়া তার গাড়ি দিয়ে আমার একটু বাসায় ড্রপ করে দিয়ে চলে গেল। বাসায় ঢুকে রুমে এসে ফ্রেশ হয়ে চলে গেলাম। ফ্রেশ হয়েই বের হতেই দেখি মিলি আমার বিছানায় বসে আছে। এইখানে কিসের জন্য এসেছিস? আবার টাকা নেওয়ার ধান্দা নাকি? 500 টাকা দাও তো।
আমার ঠেকা পড়ছে নাকি যে তুই বললে তোকে টাকা দিয়ে দেবো? ভাগ এখান থেকে, 1 টাকাও পাবি না। এই পিকটা দেখো তো। ওর মোবাইলটা আমার চোখের সামনে এনে বললো। মোবাইলের দিকে তাকিয়ে দেখি রিয়ার গাড়ি থেকে নামার সময় পিকটা তোলা হয়েছে, আর রিয়াকেও গাড়ির জানালার কাছে স্পষ্ট দেখা যাচ্ছে। এর মানে কি? মানে হলো তুমি যদি এখন আমায় 500 টাকা না দাও তাহলে এই পিকটা গিয়ে আম্মুকে দেখাবো আর আম্মুকে বলবো তুমি রিয়া আপুর সাথে প্রেম করছো, আর আম্মু আমার কথা বিশ্বাস করে ফেলবে। তারপর তোমার কি হবে ভাবো তো। আরে রিয়াই তো আমায় কল করে বললো ওর সাথে মার্কেটে যেতে, আমি কখন ওর সাথে প্রেম করলাম? এটা শুধু আমি আর তুমি জানি, বাট আম্মু তো জানে না। এখন টাকা দিবা নাকি এই পিকটা গিয়ে আম্মুকে দেখাবো? লক্ষ্মী বোন, আমার বিশ্বাস কর, পকেটে 1 টাকাও নেই। প্লিজ এইবারের মতো ছেড়ে দে। আর ওই দিন তো 1000 টাকা নিলি, তাহলে এখন টাকা দিয়ে কি করবি? এই না না, এমন করিস না লক্ষ্মী বোন আমার, এই নে টাকা। প্রেম না করেও যখন কেউ আমায় প্রেম করছি বলে ব্ল্যাকমেল করে না, উফ, এদের জ্বালায় আর শান্তিতে থাকা যাবে না। বাইরে 2টার ভেতরে একটা মিনিট জীবনটা তেনা তেনা করে ফেলবে। আর যাবই বা কোথাও ওই 2টার সাথে? আর যাবই না কোথাও ওই 2টার সাথে। এই 2টাকে কেউ কিডন্যাপ করতে পারবেন? প্লিজ ভিউয়ার্সরা, করলে ওদের কাছে যা পাবেন তাই নিয়ে নেবেন একবারে। রুমে বসে বসে ভাবতে লাগলাম, এইভাবে সারাদিন ঘরে বসে থাকতে আর ভালো লাগছে না। আর সারাদিন বাসায় থাকলে যে কোনো সময় ওই 2টা এসে ওদের সাথে নিয়ে যাবে। এর চেয়ে ভালো আব্বুর অফিসে গিয়ে একটু সময় দিই, তাহলে কাজের অজুহাত দেখি অন্তত 2টার হাত থেকে বাঁচতে পারবো। খাবার টেবিলে বসে রাতের খাবার খাচ্ছি, এমন সময় আব্বুকে বললাম, আব্বু তোমাকে কিছু বলার ছিল। কি বলবা বলো। সারাদিন বাসায় বসে থাকতে আর ভালো লাগছে না, তাই ভাবছি এখন থেকে অফিসে গিয়ে একটু সময় দেবো, যদি তুমি বলো। আমি তো আগেই বললাম, তোমার যেটা ভালো মনে হয় সেটাই করো, তোমার ইচ্ছের বিরুদ্ধে আমি কিছুই করব না। ওকে, তাহলে আমি কালকে থেকেই অফিসে যাব। ওকে, কাল সকাল 9টায় রেডি হয়ে থাকিও, একসাথে যাবো না। ওকে, তারপর খাওয়া শেষ করে রুমে চলে আসলাম। রুমে এসে কিছুক্ষণ ফেসবুকিং করে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করে আব্বুর সাথে অফিসে চলে গেলাম। আব্বু আমার সাথে অফিসের সব কর্মচারীদের পরিচয় করিয়ে দিলেন, আর বললেন, এই হলো আমার ছেলে আর আপনাদের আগামী বস। হঠাৎ একটা মেয়ের দিকে চোখ পড়তে দেখি সে আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। বিষয়টা এত পাত্তা না দিয়ে আমি আব্বুর সাথে ওনার কেবিনে চলে গেলাম। সারাদিন আব্বুর সাথে থেকে অফিসের কিছু কাজ বুঝে নিলাম। সন্ধ্যা হলে আমি আর আব্বু আবারও বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে নিচে গিয়ে খাওয়া দাওয়া করে আবারও রুমে চলে আসলাম। রুমে এসে মোবাইলটা হাতে নিতেই ফোনে একটা মেসেজ আসলো। মেসেজটা ওপেন করে তো আমি একদম অবাক হয়ে গেলাম। কে আমার এই মেসেজটা দিল? মেসেজে লেখা ছিল, মেয়েদের সাথে অনেক ফুর্তি করছিস তাই না? যা ফুর্তি করার করে নে, কারণ কিছুদিন পর তুই আর কিছুই করতে পারবি না। খুব তাড়াতাড়ি তোর সাথে আমার দেখা হবে, তখন তোকে বোঝাবো মেয়েদের সাথে ঘোরাঘুরির মজা। মেসেজটা দেখে কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে রইলাম। ওই দিন যে মেয়েটা আমায় কল করে হুমকি দিয়েছিল না, সেই মেয়ের নাম্বার থেকে এই মেসেজটা এসেছে। না, এই মেয়েটার সাথে কথা বলে দেখতে হবে, কে এই মেয়েটা আর আমার কাছে কি বা চায়। কোনো কিছু না ভেবেই দিলাম মেয়েটার নাম্বারে কল, কিন্তু ফোন দেখছি ব্যস্ত দেখাচ্ছে। কিন্তু এখনই তো এই নম্বর থেকে মেসেজ আসলো, হয়তো মেসেজটা দিয়ে মোবাইলটা অফ করে ফেলেছে। এমন সময় হঠাৎ মোবাইলটা বেজে উঠলো। স্ক্রিনের দিকে তাকিয়ে দেখি মায়া কল করেছে। এই মেয়ে আবার এত রাতে কল দিয়েছে কেন? রিসিভ করে দেখি কি বলে। হ্যালো। ওই কুত্তা, তুই রিয়ার সাথে আজ শপিং মলে গেছিলি কেন? মায়ের মুখ থেকে তুই শব্দটা শুনে অবাক হয়ে গেলাম। তার চেয়েও বেশি অবাক হয়েছি মায়ের মুখে রিয়ার কথা শুনে। মায়া কি করে জানলো যে আমি রিয়াকে নিয়ে শপিং মলে গিয়েছি? আর ওরা এত রেগে আছে কেন? কি হলো, চুপ করে আছিস কেন? কথা বল। মায়া, তুমি এইভাবে কথা বলছো কেন? আর রিয়াকে নিয়ে যে আমি শপিং মলে গিয়েছি এটা তুমি জানলে কি করে? তুই কি করিস না করিস আমি সব জানি। আগে বল, রিয়াকে নিয়ে আজ শপিং মলে গেছিলি কেন? ভালো করে কথা বলো, তুই তো করে করছো কেন? চুপ, একদম চুপ। বাড়তি কথা বলবি না, আমি যা জিজ্ঞেস করছি তার উত্তর দে। রিয়া আমায় নিয়ে গেছে, আমি যাইনি। নিয়ে গেছে মানে? মানে ওই দিন শপিং মলে তোমাকে আর আমাকে সে একসাথে দেখে রাতে ফোন করে জিজ্ঞেস করেছিল আমি তোমার সাথে কি করছিলাম। তারপর ওকে তোমার সাথে কথা বলাতে সে বায়না ধরে আমায় নিয়ে শপিং এ যাবে। আমি প্রথমে না করেছিলাম, বাট সে বললো না গেলেও তোমার মতো বাসায় এসে আমায় নিয়ে যাবে, তাই বাধ্য হয়ে যেতে হলো। কথাগুলো শুনে মায়া কিছুক্ষণ চুপ হয়ে বলল, আচ্ছা, যা হওয়ার হয়েছে, নেক্সট টাইম ওর থেকে দূরে থাকবি। কেন? আমি বলেছি তাই। তুমি বলার কে? আর তোমার কথা আমি কেন শুনবো? সময় হলেই জানতে পারবা। এখন রাখছি, বাই। বলেই কলটা কেটে দিল।
মায়া কি করে জানলো যে আমি আজ রিয়ার সাথে শপিং মলে গিয়েছি? আমি মনে মনে ভাবতে থাকলাম। অন্যদিকে মায়া রুমে বসে বসে ভাবছে তামিম আর রিয়ার মধ্যে কিছু একটা হচ্ছে যা আমি জানি না। নাকি তামিম রিয়াকে না না, আমি কি ভাবছি? তামিম তো নিজেই বললো সে ইচ্ছে করে রিয়ার সাথে শপিংয়ে যায়নি। তামিম মিথ্যে বলবে না, এই কথাটা আমি জানি। নিশ্চয়ই রিয়ার মনে কোনো কুমতলব তৈরি হয়েছে আমার তামিমের জন্য। না, আর এইভাবে বসে থাকলে হবে না, আমি কিছু একটা করতেই হবে। তাহলে কি তামিমকে আমি নিজের মনের কথা বলে দেবো? কিন্তু ও যদি আমায় ফিরিয়ে দেয়? আর তাছাড়াও তামিম আমায় ভালো করে চেনেও না, শুধু ওর আব্বু আর আব্বুর ফ্রেন্ড হওয়ায় তামিম আমায় চেনে। তামিমের তো ছোটবেলায় কোনো কথা মনেও নেই, তাহলে এখন আমি কি করব? মায়া অনেকক্ষণ ধরে ভাবছে কি করা যায়। অবশেষে একটা বুদ্ধি তার মাথায় আসলো। এটাই করতে হবে, তাছাড়া তামিমকে নিজের করতে পারবো না। মিস্টার তামিম, রেডি হয়ে থাকো, খুব তাড়াতাড়ি তুমি আমায় ভালোবাসতে শুরু করবে। খুব ভালোবাসি তোমায় জানেমান। কিছুক্ষণ ফেসবুকিং করার পর ঘড়িতে তাকিয়ে দেখি 12টা বেজে গেছে। ও শিট, কাল সকালে আবার তাড়াতাড়ি উঠতে হবে, আর আমি এখনো ঘুমোচ্ছি। আর দেরি না করে মোবাইলটা একপাশে রেখে কম্বল গায়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হালকা নাস্তা করে আব্বুর সাথে অফিসে চলে গেলাম। সারাদিন আব্বুর সাথে থেকে অফিসের অনেক কাজ বুঝতে পেরেছি। একসময় লাঞ্চ টাইম হলে আব্বুকে বললাম, তুমি বাসায় চলে যাও আর খেয়ে দিয়ে চলে আসিও। আমি একা যাব কেন? তুমিও চলো আমার সাথে। ওহ, তাহলে আমি গেলাম। আর কোনো সমস্যা হলে ম্যানেজারকে বলিও, সে তোমার হেল্প করবে। ওকে। তারপর আব্বু চলে গেলেন আর আমি অফিস ক্যান্টিনে গিয়ে কিছু খেয়ে আবারও আব্বুর ক্যান্টিনে চলে আসলাম। লাঞ্চ টাইম শেষ, কেবিনে বসে আছি। এমন সময় কেউ একজন দরজায় টোকা দিল। মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন। তারপর দরজা খুলে একটা মেয়ে ভিতরে ঢুকলো। স্যার, এই পেপারে একটা সাইন লাগবে। একটা পেপার এগিয়ে দিয়ে বললো। পেপারটা হাতে নিয়ে কিছুক্ষণ দেখার পর বললাম, আব্বু আসুন, তখন সাইন করে দেবে। এখন আপনি আসতে পারেন। ওকে স্যার। বসে বসে ফোন টিপছি, এমন সময় মনে হলো কেউ একজন আমার সামনে দাঁড়িয়ে আছে। মাথা তুলে দেখি সেই মেয়েটা আমার দিকে এক পলকে তাকিয়ে আছে। কি হলো, আপনি এখনো যাননি? আর এইভাবে তাকিয়ে আছেন কেন? কিছু না বলে এক পলকে আমার দিকে তাকিয়ে আছে। হ্যালো, কথা কি কানে জানা নাকি? চোখের সামনে আঙুলটা বাজিয়ে বললাম। হ্যাঁ হ্যাঁ, আমায় কিছু বলছেন? এইভাবে তাকিয়েছিলেন কেন? না মানে আসলে। যান, নিজের ডেস্কে গিয়ে কাজ করুন। জি জি যাচ্ছি। বাই দ্য ওয়ে, আপনি না অনেক কিউট। হোয়াট? কিছু না স্যার, আমি গেলাম। বলেই রুম থেকে চলে গেল। পাগল নাকি? কিছুক্ষণ পর আব্বু অফিস থেকে চলে আসলেন। আব্বুকে বসতে বলে আমি পাশের সোফায় গিয়ে বসে পড়লাম। সোফায় বসে বসে ফোন টিপছি। এমন সময় আবার ওই মেয়েটা এসে কেবিনে ঢুকলো আব্বুর পারমিশন দিয়ে। আর আব্বুর দিকে একটা পেপার এগিয়ে দিয়ে বললো, ওই পেপারে একটা সাইন লাগবে। আব্বু পেপারটা চেক করে সাইন করে দিলেন। এই নাও, হয়ে গেছে। মেয়েটার দিকে পেপার এগিয়ে দিয়ে বলল, এই মেয়ে কোথায় হারিয়ে গেলে? আব্বুর কথায় মাথা তুলে তাকাতে দেখি মেয়েটা আমার দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। মেয়েটা বারবার তাকাচ্ছে কেন সেটাই তো বুঝতে পারছি না। এই মেয়ে ওইদিকে তাকিয়ে কাকে দেখছো? এবার ধ্যান ভেঙে বাস্তবে ফিরলো। না মানে আসলে কই কি দেখছি? কিছু না স্যার। তাহলে এতক্ষণ ধরে যে ডাকছি কথা বলছিলে না কেন? না মানে আসলে মানে। যাও, নিজের ডেস্কে গিয়ে কাজ করো। তারপর পেপারটা নিয়ে কেবিন থেকে চলে গেল। যাওয়ার সময় একবার আমাদেরকে বাঁকা চোখে তাকিয়েও গেল, যে আমার চোখ কিন্তু এড়ায়নি। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসলো। একে একে অফিসের সব কর্মচারীরা চলে গেল। আমরাও অফিস বন্ধ করে বাসায় চলে আসলাম। বাসায় এসে নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে বিছানায় বসে পড়লাম। কিছুক্ষণ পর আম্মু এসে খাবারের জন্য ডেকে গেলেন। তারপর নিচে গিয়ে সবার সাথে বসে খেতে লাগলাম। খাওয়া শেষ করে আবার রুমে চলে এলাম। রুমে এসে কিছুক্ষণ ফেসবুকিং করে ঘুমিয়ে পড়লাম। এইভাবে কেটে গেল আরো কিছুদিন। এখন অফিসে বেশিরভাগ সময় আমি বসি। আব্বুর সাথে থেকে সব কাজ প্রায়ই বুঝে ফেলেছি। যা বুঝি না তা ম্যানেজারকে বলে বুঝিয়ে দেয়। তো আজ সকালবেলা ঘুমের মধ্যে মনে হলো কেউ একজন আমার জড়িয়ে ধরে আমার বুকের উপরে শুয়ে আছে। কে আমার উপরে শুয়ে আছে দেখার জন্য চোখ খুলতে আমি অবাক হয়ে গেলাম। আরে, এ তো মায়া। এই মেয়ে এত সকালবেলা আমার রুমে কি করছে? কিছু বলতে যাব তার আগে মায়া মাথা তুলে আমার ঠোঁটের সাথে ঠোঁট জোড়া এক করে দিল। ও এমন কাছে তো আমি অবাক হয়ে গেলাম। প্রায় অনেকক্ষণ ধরে ধস্তাধস্তি করছি মায়ের কাছ থেকে ছোটার জন্য, কিন্তু মেয়েরা ঠোঁটগুলো আমার ঠোঁটের সাথে সুপার গ্লুর মতো লাগিয়ে রেখেছে। ছাড়ার তো কোনো নামগন্ধই নিচ্ছে না।
এদিকে আমার দম বন্ধ হয়ে আসছে, কিন্তু ও তো ছাড়ছেই না। অবশেষে আরো কয়েকবার কিস করে মায়া নিজে থেকে আমায় ছাড়িয়ে দিল। কেমন লেগেছে সোনা? ও না, প্রায় অনেকক্ষণ ধরে ধস্তাধস্তি করছি মায়ের সাথে ছোড়ার জন্য, কিন্তু মেয়েটা ঠোঁটগুলো আমার ঠোঁটের সাথে সুপার গ্লুর মতো লাগিয়ে রেখেছে, ছাড়ার তো কোনো নামই নিচ্ছে না। এদিকে আমার দম বন্ধ হয়ে আসছে, কিন্তু ও তো ছাড়ছেই না। অবশেষে আরো কয়েকবার কিস করে মায়া নিজে থেকেই আমায় ছেড়ে দিল। এত অবাক হওয়ার কি আছে এখানে? বাই দ্য ওয়ে, কিসটা কেমন লেগেছে বাবু? বাবু? এই, আমি তো বাচ্চা নাকি যে আমায় বাবু বলছো? তুমি বাচ্চা হতে যাবে কেন? এটা তো তোমায় জাস্ট আদর করে বললাম। কিছুই বোঝে না, দুষ্টু একটা। এই, কি হচ্ছে এসব? আর তুমি এত সকাল সকাল আমার রুমে কি করছো? এটা শুধু তোমার একার রুম না, আমার রুম। সো আমি এখানে যখন তখন আসবো। কি করবা তুমি? তোমার রুম মানে? গাধা একটা, আমাদের বিয়ে হলে তো এটা আমারও রুম হবে। বোঝো না কিছু তুমি, তাই না? আমাদের বিয়ে মানে? কি যাতে বলছো? পাগল হয়ে গেছো নাকি? তবা তবা তবা, আমার কাছে এসে বললো কথাটা। মায়া, এসব যে কি বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না। আর তুমি এত সকাল সকাল আমাদের বাসায় কি করছো? বাইরে থেকে দরজায় টোকা দিচ্ছে, এটা ভেবে আমার মনে এক প্রকার ভয় শুরু হয়ে গেল। যদি আম্মু হয় আর আমাকে আর মায়াকে একসাথে একই রূপে দেখে ফেলে, তাহলে তো কেলেঙ্কারি হয়ে যাবে পুরো। এদিকে মায়া স্বাভাবিকভাবে আমার উপর থেকে উঠে গিয়ে দরজাটা খুলে দিল। দরজা খোলা মাত্রই মিলি রুমে এসে ঢুকলো। মিলিকে দেখে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। যাক, তাহলে আম্মু আসেনি। ভাইয়া স্মাইল প্লিজ। ওর মোবাইলটা আমার দিকে তাক করে বলল, কিছু বোঝে ওঠার আগে মিলি আমার কয়েকটা পিক তুলে ফেললো। এই, তুই আমার পিক তুলছিস কেন? দেখ তো ভাইয়া কেমন হয়েছে। মোবাইলটা আমার চোখের সামনে এনে ধরলো। ভালোই হয়েছে, কিন্তু হঠাৎ পিক তুললি কেন? আরে আগে তোমার ফেসটা ভালো করে তো দেখো। মিলির কথায় মোবাইলের দিকে তাকিয়ে নিজের পিকটা দেখতে লাগলাম। এই কি, আমার ঠোঁট লাল কেন? এই মিলি, আমার ঠোঁট লাল কেন রে? সেটা আমি কি করে জানবো? এতক্ষণ ধরে যে তোমার সাথে ছিল তাকেই জিজ্ঞেস করো। মিলির কথা শুনে মায়ের দিকে তাকাতে দেখি সেও মিটমিট করে আমার দিকে তাকিয়ে হাসছে। এই, তুমি হাসছো কেন? আর আমার ঠোঁট লাল কেন? কি লাগিয়েছো আমার ঠোঁটে? যা আমার ঠোঁটে লেগে আছে সেটাই তোমার ঠোঁটে লাগিয়েছি। আমার কানে কানে বললো সে। মানে? একটু আগের ঘটনা মনে নেই? তখনই আমার মনে পড়লো একটু আগে যে মায়া মায় কিস করেছিল সেই ঘটনাটা। মায়া ঠোঁটের দিকে তাকিয়ে দেখি লাল রঙের লিপস্টিক তার ঠোঁটে লাগানো। তার মানে মায়া যখন আমায় কিস করেছিল তখন তার ঠোঁটে থাকা লিপস্টিক আমার ঠোঁটে লেগে যায়। কিন্তু মিলি হঠাৎ আমার পিক তুললো কেন? এই ভাইয়া, কোথায় হারিয়ে গেলে? হ্যাঁ, না মানে তুই আমার পিক তুলেছিস কেন? টাকার জন্য। টাকার জন্য মানে? আমার পিক তুলে তোকে কে টাকা দেবে? কেন তুমি দিবে? আমি কেন টাকা দেবো? আমি কি বলেছি যে তুই আমার পিক তোল? সেটা বলনি, তবে টাকা দিলে এই পিকটা আর আম্মুর কাছে যাবে না, তাই তুমি আমায় টাকা দিবা। তোকে না দিলে এই পিক আম্মুর কাছে যাবে না মানে? মানে হলো আব্বু আম্মু দুজনেই জানে যে মায়া আপু তোমার রুমে এসেছে, আর তোমার ঠোঁটে যে লাল রং লেগে আছে সেটা মায়া আপুর ঠোঁটের লিপস্টিক। এখন তুমি যদি আমায় টাকাটা না দাও তাহলে এই পিকটা দেখিয়ে আমি আম্মুকে দেখাবো, আব্বু আম্মুকে দেখাবো। এখন তুমি যদি আমায় টাকা না দাও তাহলে এই পিকটা গিয়ে আমি আব্বু আম্মুকে দেখাবো, তারপর কি বলবো বুঝতেই তো পারছো। আমার কানে কানে বললো। মিলির কথা শুনে আমি ভয়ে গলার টোপ গিলতেই লাগলাম। তার জন্যই পেতনিটা আমার পিক তুলেছে। এই মায়াকে যদি এখন একা পেতাম না তাহলে কি যে করতাম নিজেই জানি না। এখন যদি মিলি এই পিকটা নিয়ে গিয়ে সত্যি সত্যি আম্মুকে দেখিয়ে দেয় আর আমার নামে উল্টো পাল্টা বলে, তাহলে তো সত্যিই আমায় খারাপ ভাববে। কি ভাইয়া, এত কি ভাবছো? হ্যাঁ, না মানে বলছি কি, আমার পকেটে না 1 টাকাও নেই, বিশ্বাস কর। ঢং না করে চুপচাপ টাকা দাও, না হলে এই পিকটা সোজা আম্মু আব্বুর কাছে সেন্ড করে দিব। এই তো মানি ব্যাগ, চেক করে দেখ, 1 টাকাও নেই। পকেট থেকে মানি ব্যাগটা বের করে মিলির দিকে এগিয়ে দিলাম। কিছু না বলে মানিব্যাগটা নিয়ে চেক করতে লাগলো। চেক করার পর কিছু না পেয়ে বলল,
ওকে যাও, এখন মাফ করলাম, তবে রাতের মধ্যে আমার টাকা চাই। আমি টাকা কোথায় পাবো? আমি কি কাজ করি নাকি? অফিসে গিয়ে আব্বুকে বলে টাকা নিবা, তাহলেই তো হয়ে যায়। আর তোর যখন এতই টাকার প্রয়োজন তাহলে আব্বুর কাছ থেকে নে যা। বারবার আমার কাছ থেকে টাকা চাইছি কেন বৌমা? ওকে, টাকা দিতে হবে না, আমি গিয়ে পিকটা আম্মু আব্বুকে দেখিয়ে আসি। এই না না, লক্ষ্মী বোন আমার এমন করে না, রাতের মধ্যে টাকা পেয়ে যাবি যা। এই তো আমার লক্ষ্মী ভাইয়া। আম্মু তোমার নাস্তা করার জন্য আম্মু তোমায় নাস্তা করার জন্য ডাকছে, ফ্রেশ হয়ে চলে আসো। আপু তোমাকেও ডাকছে, চলো। ওকে চলো। তারপর মায়া মিলির সাথে নিচে চলে গেল। আমিও সব চিন্তা ভাবনা মাথা থেকে ঝেড়ে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে নিচে এসে দেখি মায়া সবার সাথে বসে নাস্তা করছে। এই মেয়ে হঠাৎ আমাদের বাসায় এলো কেন? কি রে, দাঁড়িয়ে আছিস কেন? বস। কিছু না বলে একটা চেয়ার টেনে বসে পড়লাম। আম্মু, ও এত সকালবেলায় আমাদের বাসায় কি করছে? আমি মায়াকে দেখিয়ে বললাম। ভার্সিটি যাওয়ার সময় রাস্তায় নাকি তার গাড়ি নষ্ট হয়ে গেছে, আর আমাদের বাসা পাশে ছিল, তাই বাসায় চলে এসেছে। তাও ভার্সিটি যাবে না? যাবে তো। কিভাবে যাবে? ওর তো গাড়ি নষ্ট হয়ে গেছে বললা। এখন তোর সাথে যাবে। মানে? তোর আব্বুর অফিস যাওয়ার রাস্তায় নাকি মায়ার ভার্সিটি, তুই তো গাড়ি নিয়ে যাবি, তো যাওয়ার সময় মায়াকে ওর ভার্সিটিতে দিয়ে যাস। হোয়াট দ্য ফাউ কথা! না, আমি ওকে সাথে নিয়ে যেতে পারবো না, আর আমার সাথে তো আব্বুও যাবে। তোর আব্বু আর যাবেন না, ওনার শরীর খারাপ। তাহলে আমিও যাব না। তুই না গেলে অফিস দেখবে কে? ও রিক্সা করেও তো যেতে পারে, আমাকে কেন নিয়ে যেতে হবে? থাক আন্টি, আমি রিক্সা করেই যেতে পারবো, ওকে আর কষ্ট করতে হবে না। তুই চুপ থাকতো, আর তুই তো অফিসে যাবি, তাহলে মায়াকে সাথে নিয়ে গেলে কি? আরে তুই কিন্তু আমার সাথে তর্ক করতেছিস। কে কার সাথে তর্ক করতেছে শুনি? তোমার ছেলেকে বললাম অফিসে যাওয়ার সময় মায়াকে তার ভার্সিটিতে নামিয়ে দিতে, কিন্তু সে নাকি মায়াকে সাথে নিয়ে যেতে পারবে না। আমি আজ অফিসে যাব না, তোমার মায়াকে সাথে নিয়ে যাও, আর মায়াকে ওর ভার্সিটি নামিয়ে দিয়ে অফিসে চলে যেও। আচ্ছা ঠিক আছে, হাজার বার না করলেও কাজ হবে না, তাই বাধ্য হয়ে রাজি হতে হলো। এদিকে মায়ের দিকে তাকিয়ে দেখি সে একটা বিশ্বজয়ী হাসি দিয়েছে, যেন কোনো অমূল্য সম্পদ জয় করে ফেলেছে। ওর হাসিটা দেখে আমার গা জ্বলছে, কিন্তু আমি কিছুই করতে পারছি না আর কি। নাস্তা শেষ করে রুমে এসে রেডি হয়ে নিলাম, তারপর মায়াকে নিয়ে ওর ভার্সিটির উদ্দেশ্যে বের হয়ে পড়লাম। কিছুক্ষণ পর মায়া আমায় গাড়ি থেকে থামাতে বলল, তার কথা মতো আমিও গাড়িটা থামালাম। মায়া গাড়ি থেকে নেমে আমাকেও নামতে বলল। ইচ্ছে না থাকার শর্তে ও জোরে জোরে নামতে হলো। আমাদের দেখে ভার্সিটির ভিতর থেকে কয়েকটা মেয়ে দৌড়ে এসে আমাদের সামনে দাঁড়ালো। মায়া, তোর সাথে এই হিরোটা কে রে? মেয়েগুলোর মধ্যে একটা মেয়ে বলল, দেখতে কি কিউট রে ছেলেটা, তোর বয়ফ্রেন্ড নাকি? দাঁড়া, ওর সাথে তোদের পরিচয় করিয়ে দিচ্ছি। এরা হলো আমার বান্ধবী পরি, নীলা, ইভা, সুমি, আর এ হলো তোদের একমাত্র দুলাভাই। হোয়াট? ও সরি, এখনো হয়নি, বাট কিছুদিনের মধ্যে হয়ে যাবে, তাই না বাবু? মায়ের কথা কি বলবো কিছুই বুঝতে পারছি না, শুধু আবুলের মতো ওর দিকে তাকিয়ে রইলাম। কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? সকালের ইয়েটা আবার খেতে ইচ্ছে করছে বুঝি? আমার কানের কাছে ওর মুখ এনে বলল। মায়ের কথা শুনে একটা রাগী লোক নিয়ে ওর দিকে তাকালাম। দুজনের মধ্যে কি কানাকানি হচ্ছে? ও ও তুই বুঝবি না, এটা আমাদের পার্সোনাল ব্যাপার। এই চল না, সবাই মিলে আজ দুলাভাইয়ের সাথে কোথাও ঘুরতে যাই। না, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে, আমি গেলাম। এই চল আমরা ক্লাসে যাই, এমনিতে ওর অফিসে দেরি হয়ে যাচ্ছে, ওকে যেতে দে, অন্য একদিন না হয় সবাই মিলে কোথাও ঘুরতে যাব। আর বাবু তুমি সাবধানে যেও কেমন? কিছু না বলে গাড়িতে উঠে গাড়িটা স্টার্ট দিয়ে অফিসে চলে আসলাম। তারপর সোজা নিজের ডেস্কে গিয়ে বসে বসে কথা ভাবতে লাগলাম মায়ার। মেয়েটা সব কি শুরু করেছে আমার সাথে, কি চায় ও? সকালে রুমে এসে তারপর এখন আবার তার বান্ধবীদের কাছে আমার দুলাভাই বানিয়ে দিল। মায়া তো আগে এমন ছিল না, হুট করে ওর যে কি হলো কিছুই তো বুঝতে পারছি না। কি রে মায়া, তোর গাড়ি কোথায়? গাড়ি আনি নাই, আরে তোদের দুলাভাইয়ের সাথে আসবো বলে গাড়ি আনি নাই, তবে ড্রাইভারকে বলে রেখেছি ইউনিভার্সিটি ছুটি হলেই সে যেন এসে আমায় নিয়ে যায়। ওহ আচ্ছা, তাহলে চল ক্লাসে যাই।
চল। হ্যাঁ, মায়া আজ ঠিকই গাড়ি নিয়ে এসেছিল, তবে মাঝ রাস্তায় এসে মনে করলো আজ একটা বাহানা করে তামিমের সাথে দেখা করলে মন্দ হয় না। দেখাও হয়ে গেল, আর তামিমের সাথে ভার্সিটিতেও চলে এলাম। তাই মায়া গাড়ি নষ্টের মিথ্যা নাটক করে। সারাদিন অফিসের কাজ করতে করতে কখন যে লাঞ্চ টাইম হয়ে আসলো খেয়ালই করিনি। তাই অনেক খিদ লেগেছে। কাজ রেখে অফিস ক্যান্টিনে গিয়ে কিছু খেয়ে আবার ডেস্কে চলে আসলাম। এইভাবেই অফিসের দিনটা কেটে গেল। সন্ধ্যা হলে অফিস বন্ধ করে বাসায় চলে আসলাম। বাসায় এসে রুমে গিয়ে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে বের হয়ে দেখি শাকচুন্নিটা বিছানায় বসে আছে। কই আমার টাকাটা দাও। যেভাবে বলছে মনে হচ্ছে আমি এই বাসার ভাড়াটিয়া আর ওই বাসার মালিক এখন আমার কাছ থেকে বাসা নিতে এসেছে। কি হলো, টাকা দাও। এনে টাকা, আর ওই পিকটা ডিলিট কর। জানতাম বাসায় আসলে টাকার জন্য ব্ল্যাকমেল করবে, তাই আব্বুকে বলে অফিস থেকে কিছু টাকা নিয়ে এসেছি। কত ভালো আমার ভাইয়াটা, টাকা চাইলেই দিয়ে দেয়। দোয়া করি সবার কপালে যেন তোমার মতো একটা ভাই জুটুক। আমার গাল টেনে বলল, আমিও দোয়া করি সবার কপালে যেন তোর মতো শাকচুন্নি মার্কা বোন নজুটুক। তোমার দোয়া কবুল হোক, কারণ আমি শুধু এক পিস, যা শুধু তোমার কপালেই পড়েছি। কত ভাগ্য তোমার যে আমার মতো একটা বোন পেয়েছো। তার জন্য জীবনটা এখন তেজপাতা হয়ে আসছে। চিন্তা করো না, আমি থাকতে তোমার জীবন তেজপাতা হবে না। তুই যাবি আমার রুম থেকে? যাচ্ছি এই যাচ্ছি। মেয়ে কি সত্যি আহা, সত্যি আমার কি বোন নাকি চকচকে ছোটবেলায় নোট। আব্বা আম্মাকে কুড়িয়ে বলতে পেয়েছেন? বলতে রুম থেকে চলে কোনো গেল। মেয়ে হয়তো তার বয়ফ্রেন্ডের কাছ থেকেও এত টাকা নেয় না যতটা এই মেয়ে আমার নিজের বোন হয়ে নিচ্ছে। অভিশাপ দিলাম তোকে, জীবনেও তুই সুখী হতে পারবি না এই গরিবের টাকা মেরে। মানে অ্যাক্টিংটা কি বেশি করে ফেলছি? না ঠিকই হচ্ছে মনে হয়। কিছুক্ষণ পর আম্মু এসে রাতের খাবারের জন্য রেখে গেলেন। আমিও নিচে এসে সবার সাথে বসে খাবার খেতে লাগলাম। খেয়ে দিয়ে আবার আমি রুমে আসতেই দেখি ফোনের স্ক্রিনে আলো জ্বলছে। মোবাইলটা হাতে নিয়ে দেখি রিয়া কল করেছে। কোনো কিছু না ভেবেই কলটা রিসিভ করলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি করছেন? এই তো খেয়ে রুমে আসলাম মাত্র। আপনি? শুয়ে আছি। ও, খাওয়া দাওয়া করেছেন? অনেক আগেই। তা হঠাৎ কল দিলেন যে, কোনো কাজ আছে নাকি? কেন, দরকার ছাড়া কি কল দিতে পারি না? আরে সেটা কখন বললাম? আমার তো তাই মনে হচ্ছে। আচ্ছা বাদ দেন এসব কথা। আপনি তো দেখছি আমায় ফুলে গেছেন, এতদিন হলো একটা কলও দিলেন না। তাহলে সারাদিন অফিসে থাকি তো, তাই কাজের চাপে এসব মনে থাকে না। অফিসে মানে আপনি চাকরি করছেন নাকি? আরে না, আবুর অফিসে এখন আমি বসি। আবুর শরীর তো তেমন একটা ভালো নেই, তাই আমাকে অফিস সামলাতে হয়। ও, তা কালকেও অফিসে যাবেন তাই না? হ্যাঁ, অফিসে না গেলে তো হবে না, তাই না? যেতেই হবে। আপনাদের অফিসের ঠিকানা দেন তো। কেন, কি করবেন? উফ, দিতে বলছে দেন, বাড়তি কথা বলেন কেন? এখানেই আমাদের অফিস। ওকে, তাহলে কাল দেখা হবে। এখন তাহলে রাখি। বলেই কলটা কেটে দিল। আচ্ছা, কাল দেখা হবে মানে? যা, কলটা কেটে দিয়েছে। আমিও 7-5 না ভেবে মোবাইলটা একপাশে রেখে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হালকা নাস্তা করে অফিসে চলে আসলাম। অফিসের কাজ করতে করতে একসময় লাঞ্চ টাইম চলে আসলো। চেয়ার থেকে উঠে ক্যান্টিনে যাব এমন সময় পিয়ন এসে বলল, স্যার আপনার সাথে দেখা করার জন্য একটা মেয়ে এসেছে। মেয়ে? তা আমার সাথে দেখা করার জন্য? কে সেই মেয়েটা? আমি ঠিক জানি না স্যার, নাম জিজ্ঞাসা করলে রিয়া না কি যেন একটা বললো স্যার। রিয়া? ও হঠাৎ অফিসে আসলো কেন? ওকে, ওনাকে আমার কেবিনে নিয়ে আসেন। পিয়ন চলে গেল। কিছুক্ষণ পর রিয়া এসে কেবিনে ঢুকলো, হাতে একটা টিফিন বক্স নিয়ে। কি করছেন? কই কিছু না তো। আপনি হঠাৎ এখানে আসলেন যে? আপনার সাথে তো অনেকদিন ধরে দেখা হচ্ছে না, তাই ভাবলাম একটু দেখা করে আসি। ও, তা আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসুন বসুন। আর আপনার হাতে টিফিন বক্স কেন? ভাবলাম দেখা করতে যাচ্ছি যখন আপনার জন্য কিছু নিয়ে যাই। আর তাছাড়া এখন তো লাঞ্চ টাইমও হয়ে গেছে। আরে এইসব আপনাকে কে আনতে বলেছে? কেউ বলে নাই, আমি নিজের ইচ্ছাতেই এনেছি। তারপর রিয়া ওর ব্যাগ থেকে 2টা ছোট প্লেট বের করে টেবিলে রাখলো আর টিফিন বক্সের খাবারগুলো প্লেটে ঢেলে দিল। খাবারগুলো দেখেই তো আমার জিভে জল চলে আসলো, কারণ খাবারটা যে প্রিয় বিরিয়ানি। নাও এবার হাত ধুয়ে এসে খাওয়া শুরু করো। কোনো কিছু না ভেবে কেবিনের ওয়াশরুম থেকে হাত ধুয়ে এসে খেতে শুরু করলাম। আহা, কি টেস্ট, দারুণ। আপনারাও নজর দিয়েন না, নাহলে কিন্তু খুব খারাপ হবে বলে দিলাম। কেমন হয়েছে বললেন না তো? অনেক ভালো হয়েছে। কে রান্না করেছে এটা? কে আবার? আমি করেছি। সত্যি?
বাহ, আপনি তো খুব ভালো বিরিয়ানি রান্না করতে পারেন। ধন্যবাদ। আপনি বসে আছেন কেন, খান। খাচ্ছি। তারপর দুজনে বিরিয়ানি খেতে লাগলাম। দুজনে খাওয়া শেষ হলে পিয়নকে ডেকে প্লেটগুলো পরিষ্কার করে দিয়ে আসতে বললাম। দুজন বসে বসে গল্প করছি, আর এমন সময় কে যেন বাইরে থেকে দরজায় টোকা দিল। ভিতরে আসেন। ওই দিনের মেয়েটা যে বারবার আমার দিকে তাকিয়ে থাকে, সে এসে কেবিনে ঢুকলো। স্যার, এই পেপারে আপনার একটা সাইন লাগবে। একটা পেপার এগিয়ে দিয়ে বললো, আর পেপারটা হাতে নিয়ে কিছুক্ষণ দেখার পর সাইন করে দিলাম। আপনি তো বলাই হয়নি, কিছুদিন আগে আব্বু আমায় অফিসের বস বানিয়ে দিয়েছেন, তাই আব্বু আর এখন বেশি অফিসে আসেন না। এই নাও, সাইন করে দিয়েছি। পেপারটা এগিয়ে দিয়ে বললাম। দেখলাম মেয়েটা আজকেও আমার দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। ওই মেয়ে, তুমি ওর দিকে এইভাবে তাকিয়ে আছো কেন? জীবনে কি ছেলে দেখো নাই? হঠাৎ রিয়া রাগী গলায় বলল কথাটা। হ্যাঁ, না আসলে আমি। কি হ্যাঁ না করছো? যাও নিজের ডেস্কে গিয়ে কাজ করো। রিয়া ধমক শুনে মেয়েটা ভয় কেবিন দিকে চলে গেল। যাওয়ার সময় মেয়েটা চোখের কোনায় পানি দেখতে পেলাম। বুঝলাম না মেয়েটা চোখে পানি এলো কেন। ওই মেয়ে আপনার দিকে তাকিয়েছিল কেন? আর রিয়া এবার হঠাৎ এত রেগে গেল কেন? আমি কি জানি, তা আপনি হঠাৎ রেগে গেলেন কেন? তা আপনি বুঝবেন না। আচ্ছা, বাসায় কখন যাবেন? সন্ধ্যার পর। ও আচ্ছা, তাহলে এখন আমি বাসায় যাই, একটু কাজ আছে। একা যেতে পারবেন নাকি আমি ড্রাইভারকে বলবো আপনাকে বাসায় দিয়ে আসতে? আরে লাগবে না, আমি আমাদের গাড়ি নিয়ে এসেছি। ও আচ্ছা, ওকে, তাহলে সাবধানে যাবেন। তাহলে বাই। তারপর রিয়া টিফিন বক্স রেখে আর প্লেটগুলো ব্যাগের ভেতরে ঢুকিয়ে নিয়ে চলে গেল। আমিও আবারও কাজে মনোযোগ দিলাম। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসলো। একে একে সব কর্মচারীরা যার যার কাজ শেষ করে চলে যেতে লাগলো। সবাই চলে গেলে আমি অফিস বন্ধ করে গাড়ি নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে নিলাম। তারপর বিছানায় এসে ফেসবুকিং করতে লাগলাম। কিছুক্ষণ পর আম্মু এসে খাবারের জন্য ডাক দিয়ে গেলেন। তারপর মোবাইলটা চার্জে লাগিয়ে নিচে চলে আসলাম। নিচে এসে সবার সাথে বসে খাওয়া দাওয়া করে আবারও রুমে চলে আসলাম। রুমে এসে আরও কিছুক্ষণ ফেসবুকিং করে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করে অফিসে চলে আসলাম। কেবিনে বসে বসে কিছু ফাইল চেক করছি। এমন সময় গতকালের মেয়েটা এসে অনুমতি নিয়ে কেবিনে ঢুকলো। স্যার, এই ফাইলে আপনার একটা সাইন লাগবে। একটা ফাইলে গিয়ে দিয়ে বললো। ফাইলটা নিয়ে কিছুক্ষণ চেক করে সাইন করে দিলাম। ফাইলটা নিয়ে মেয়েটা চলে যেতে লাগলো। তখনই মেয়েটাকে দাঁড়াতে বললাম। জি স্যার, কিছু বলবেন? আপনাকে একটা কথা জিজ্ঞেস করার ছিল। জি বলেন। আপনার নাম কি? জি, তমা। হ্যাঁ, তো মিস তমা, আমি অফিসে আসার পর থেকেই দেখছি আপনি কেবিনে আসলে আমার দিকে এক নজরে তাকিয়ে থাকেন, আর গতকালও তাকিয়েছিলেন। কিন্তু আমার পাশে থাকা মেয়েটা আপনাকে ধমক দিলে আপনি তৎক্ষণাৎ কেবিন থেকে চলে যান। এমনকি যাওয়ার সময় আমি আপনার চোখের কোনায় জলও দেখতে পেয়েছি। আপনি কেবিনে আসলে আমার দিকে তাকিয়ে থাকেন কেন বলুন তো? চুপ করে দাঁড়িয়ে আছে মেয়েটা। আর চুপ হয়ে আছেন কেন, কথা বলুন। স্যার, আমার অনেক কাজ আছে, আমি ডেস্কে গেলাম। আমি আপনাকে কিছু জিজ্ঞেস করছি, সেটার উত্তর না দিয়ে আপনি চলে যেতে যাচ্ছেন। এটা আমার সাথে বেয়াদবি হচ্ছে না? সরি স্যার। যা জিজ্ঞেস করছি তার উত্তর দিন। আমি বলতে পারবো না স্যার, প্লিজ আমাকে আর জোর করবেন না। আর এখন থেকে আর আপনার দিকে আর ভুলেও তাকাবো না। ওকে, তাহলে আপনি নিজের ডেস্কে যান। আর কিছু না বলে কেবিন থেকে বেরিয়ে গেল। আমিও আবার আগের মতোই কিছু ফাইল নিয়ে চেক করতে লাগলাম। দেখতে দেখতে লাঞ্চ টাইম চলে আসলো। পিয়নকে ডাক দিয়ে ক্যান্টিন থেকে কিছু খাবার এনে দিতে বললাম। পিয়ন এসে খাবার দিয়ে গেল, সেগুলো খেয়ে নিলাম। কিছুক্ষণ বসে রেস্ট নেওয়ার পর লাঞ্চ টাইমে ব্রেক শেষ হয়ে গেল। হাতে আর তেমন কাজ নেই, তাই বসে বসে ফেসবুকিং করতে লাগলাম। এইভাবে বসে থাকতে থাকতে সন্ধ্যা হয়ে গেল। সেদিকে তো খেয়ালই নেই। ঘড়িতে তাকিয়ে দেখি 7টা বেজে গেছে। তারপর সব কিছু চেক করে অফিস বন্ধ করে গাড়ি নিয়ে বাসায় চলে আসলাম। রুমে এসে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে নিলাম। তারপর মোবাইলটা চার্জে লাগিয়ে কিছুক্ষণ বিছানায় বসে রেস্ট নিতে লাগলাম। হঠাৎ আম্মু এসে খাবারের জন্য ডাক দিয়ে গেলেন। আমিও খাবার খেতে নিচে চলে গেলাম। খাওয়া দাওয়া করে আবার রুমে চলে আসলাম। রুমে এসে মোবাইলটা হাতে নিতেই তো আমি একদমই অবাক, কারণ মায়ার নাম্বার থেকে প্রায় 3টা কল এসেছে, কিন্তু নিচে ছিলাম বলে ফোনের রিংটোন শুনতে পাইনি। ভাবতে না ভাবতেই দেখি আবারও মায়ার নাম্বার থেকে কল এসেছে। দুবার রিং হওয়ার পর কলটা রিসিভ করলাম। হ্যালো। এতক্ষণ ধরে কল দিচ্ছি, কল ধরছো না কেন? খাবার খাচ্ছিলাম তো, আর ফোনটাও সাইলেন্ট করা ছিল। ও, তা এখন কি করছো? রুমের মধ্যে বসে আছি, আর কি বা করবো। একা একা বোরিং লাগছে তাই না বাবু? দেখো মায়া, এইসব বাবু টাবু শুনতে না আমার একদমই ভালো লাগে না। আর তোমার হঠাৎ কি হয়েছে বলো তো? আমার সাথে এমন করছো কেন? ও মা, আমি আবার কি করলাম? গতকাল আমার রুমে এসে কি করেছো মনে নেই?
তারপর আবার তোমার ফ্রেন্ডদেরকে বললে আমি ওদের দুলাভাই। এসবের মানে কি? তুমি কি সত্যি কিছু বুঝতে পারছো না? বুঝিয়ে না বললে বুঝবো কি করে? ওকে, তাহলে কাল একবার আমার সাথে দেখা করো, তোমায় আমি সব বুঝিয়ে বলবো। কিন্তু আমাকে তো আবার অফিসে গিয়ে বসতে হবে, দেখা করার টাইম পাবো বলে তো মনে হয় না। আঙ্কেলকে কিছুক্ষণ অফিসে বসে আসা যাবে না? না, আবুর শরীর তেমন একটা ভালো না, তাই আমাকে একাই অফিস সামলাতে হয়। ওকে, তাহলে তুমি কাল সকালে বাসা থেকে একটু তাড়াতাড়ি বেরিয়ে আমার ভার্সিটির সামনে চলে আসবে, ওইখানেই আমি তোমায় সব বলবো। ওকে, আমি 8:30টাতে তোমার ভার্সিটির সামনে চলে আসবো, তুমি বাইরে দাঁড়িয়ে আমার জন্য অপেক্ষা করিও। ওকে, এখন তাহলে রাখি, কাল কথা হবে। ওকে, বাই। তারপর কলটা কেটে দিয়ে ভাবতে লাগলাম মায়ার কথা। কি বলবে সে আমায়? তার আচরণ তো আমার মনে হচ্ছে সে আমায় ভালোবাসে, কিন্তু দুদিনের পরিচয়ে কি কাউকে ভালোবাসতে পারে? মায়া যদি আমায় ভালোবাসতো না তাহলে এমন করবে কেন? নিশ্চয়ই কিছু একটা প্যাঁচ আছে এখানে। কাল মায়ের সাথে কথা বললেই সব বুঝতে পারবো। সারাদিন অফিসে যাবে, শরীরটা ভীষণ ক্লান্ত লাগছে। আপাতত এখন ঘুমিয়ে পড়ি, না হলে পরে আবার ঘুম আসবে না। বিছানা ঠিকঠাক করে ঘুমোতে যাবো এমন সময় মোবাইলটা বেজে উঠলো। হাতে নিয়ে দেখি একটা আননোন নাম্বার থেকে কল এসেছে। প্রথমে ভাবলাম ধরবো না, হয়তো রং নাম্বার হবে। পরে কি মনে করে কলটা রিসিভ করে ফেললাম। হ্যালো। ওই কুত্তা ওই, তুই এত মেয়েদের সাথে ঘেঁষাঘেঁষি করিস কেন? হ্যাঁ, তুই তো আগে এমন ছিলি না, দেশে এসে খুব পাল্টে গেছিস দেখছি। আমার আর বুঝতে বাকি রইল না যে এটা ওই দিনের মেয়ের নাম্বার, যে আমায় মেয়েদের সাথে কথা বলার হুমকি দিয়েছিল। না, আর জেনেই ছাড়বো এর পরিচয় কি আর কি চায় আমার থেকে, আর কেনই বা আমায় মেয়েদের সাথে কথা বললে ফোন করে হুমকি দেয়। ওই ছ্যামরা, কথা বলিস না কেন? অন্য মেয়েদের সাথে তো ভালোই কথা বলতে পারিস, আর আমার সাথে কথা বলার সময় ভাব দেখাস। হ্যাঁ, এই কি আপনি? আপনার পরিচয় দেন তো। আর আমি মেয়েদের সাথে কথা বললে আপনারই বা কি? আমারই তো সব কারণ। এখন না, এখন কিছু বলবো না, সময় আসুক তখন সব বলবো। আর কি বললি, আমার পরিচয় দিব? পরিচয় তো এখন দেওয়া যাবে না সোনা। যেদিন তোর সাথে আমার দেখা হবে সেদিন আমার পরিচয় পেয়ে যাবি। তবে আমি তোমার খুব কাছের একজন। মানে কি? আমি কি আপনার কোনো ক্ষতি করেছি নাকি যে আমার পিছনে লেগে আছেন? আর আপনি আমার নাম্বার পেলেন কোথায়? আমি কার সাথে কথা বলি কি বলি না এটা আপনি জানেন কি করে? তোর আশেপাশে আমার লোক লাগিয়ে রেখেছি, ওরা আমায় তোর ব্যাপারে সব কিছু বলে। তুই কি করিস, কার সাথে কথা বলিস। খুব শীঘ্রই আমাদের দেখা হচ্ছে মিস্টার তামিম। এই কয়েকদিন যা করার করে নাও, তারপর সব কিছু শাস্তি একেবারে দিব। হ্যালো হ্যালো। কলই কেটে দিয়েছে। সাথে সাথে মেয়েটার নাম্বারে কল দিলাম, কিন্তু ফোনটা বন্ধ দেখাচ্ছে। বিছানায় বসে বসে ভাবতে লাগলাম কে হতে পারে এই মেয়েটা। এত কি লাভ? সময় হলো তো মেয়েটা নিজে আমার সামনে আসবে। তাহলে এখন প্রেশার নিয়ে লাভ নেই, অনেক রাত হয়েছে, এখন বরং ঘুমিয়ে পড়ি। তারপর কম্বলটা গায়ে জড়িয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলা খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়লাম। ঘড়িতে তাকিয়ে দেখি 8টা বাজে। তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে আম্মুকে বলে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। আসার সময় আম্মু অনেকবার নাস্তা খেয়ে যাওয়ার জন্য বলেছিল, কিন্তু আমি বলে দিয়েছি অফিসে গিয়ে খেয়ে নেব। কিছুক্ষণ পর মায়া ভার্সিটির সামনে এসে গাড়ি থামিয়ে দিয়ে বাইরে বের হলাম। দেখলাম মায়া ওর বান্ধবীদের নিয়ে ভার্সিটির গেটের কাছে দাঁড়িয়ে আছে। আমাকে দেখেই মায়া ওর বান্ধবীদের নিয়ে আমার দিকে আসতে লাগলো। মায়া ওর সাথে ওর বান্ধবীদের নিয়ে আসছে কেন? নাকি গতকাল আমায় ও মিথ্যা বলেছিল, যাতে করে আজ ওর সাথে দেখা করি? আমি মনে মনে ভাবতে লাগলাম। আরে দুলা ভাই যে, তা হঠাৎ কি মনে করে আমাদের দেখতে আসলেন? না আসলে ও বুঝেছি, ওই দিন আমাদের নিয়ে ঘুরতে যাননি বলে আজ আমাদেরকে নিয়ে ঘুরতে যাওয়ার জন্য এসেছেন, তাই না? কিছু না বলে মায়াকে ইশারায় কিছু বলতে বললাম। আরে তোরা কি শুরু করেছিস এসব? ওর সাথে আমার কিছু কথা আছে, তাই ওকে আজ এইখানে আসতে বলেছি। কি কথা শুনি? এইসব তোদের বলা যাবে না, তোরা এখানে থাক, আমরা কথা বলে আসছি। এই আসো আমার সাথে। বলেই আমার হাত ধরে একটা নির্জন জায়গায় নিয়ে আসলো। তা বলো, তুমি আমার সাথে এমন করছো কেন? জানতে চাও? আগে বলো, কথাগুলো শুনলে আমায় অবিশ্বাস করবে না?
আরে আরে আগে বলবা তো, না শুনে কিভাবে বলবো? তোমার কি ছোটবেলার কোনো কথাই মনে নেই? ছোটবেলা বলতে ঠিক মনে পড়ছে না, তুমি বলো কোন কথা। যখন আমরা ক্লাস 1-এ পড়তাম তখনকার কথা। না, আমার মনে নেই। আর তো আগের কথা মনে করে কি করব? তুমি আমায় যা বলার জন্য এখানে এনেছো সেটা বলো আগে। ওকে শোনো, মনে আছে আমি আর তুমি তখন ক্লাস 1-এ পড়তাম। প্রতিদিন আমরা একসাথে স্কুলে যেতাম আর আসতাম। আমরা দুজন সবসময় একসাথে খেলা করতাম, এমনকি মাঝে মধ্যে একসাথে খাবারও খেতাম। কিন্তু হঠাৎ আব্বুর ট্রান্সফার হওয়ায় আমরা তোমাদের থেকে দূরে চলে যাই। সেদিন বিকেলবেলা তুমি আমাদের বাসায় এসে আমায় জড়িয়ে ধরে অনেকক্ষণ কেঁদেছিলে, সাথে আমিও কেঁদেছিলাম। তারপর আমার একটা ছোট্ট ডায়েরি দিয়ে বলেছিলে এখানে আমাদের দুজনের কিছু ছবি আছে, যদি কখনো আমার কথা মনে পড়ে তাহলে ডায়েরিটা খুলে দেখিও। আর ডায়েরিটার শেষ পাতায় তুমি কি যেন লিখেছিলে, যা পড়ে আমি রাতে অনেক হেসেছিলাম, সাথে একটু কেঁদেও ছিলাম। কিন্তু তখন আমি বুঝিনি যে তুমি আমায় ভালোবেসে এইসব লিখেছিলে। যখন আমরা অন্য জায়গায় গিয়ে বাসা ভাড়া নিই তখন তোমাকে আমি খুব মিস করতাম। তারপর আস্তে আস্তে আমরা দুজন বড় হতে লাগলাম। তুমি সব কিছু ভুলে গেলেও আমি কিছুই ভুলিনি। সেই মিস করা থেকে তখনই তোমার প্রতি আমার একটা ভালোবাসার জন্ম নেয়। এরপর আস্তে আস্তে তোমাকে নিয়ে আমি ভালোবাসার স্বপ্ন দেখতে শুরু করি। তারপর হঠাৎ একদিন আব্বুর মুখ থেকে শুনলাম তুমি নাকি পড়াশোনার জন্য বিদেশ চলে যাচ্ছ। কথাটা শুনে একটু কষ্ট পেলেও মনে মনে তোমার জন্য এই দোয়াই করেছি তুমি যেন বিদেশে গিয়ে প্রতিষ্ঠিত হয়ে দেশে ফিরতে পারো। এরপর থেকে মাঝে মধ্যেই তোমাদের বাসায় গিয়ে তোমার আম্মুর কাছ থেকে তোমার খোঁজ খবর নিতাম। এইভাবে অনেক বছর কেটে গেল। হঠাৎ একদিন শুনলাম তুমি নাকি দেশে আসছো। সেই থেকে আমার আর রাতে ঘুম হতো না তোমার জন্য। শুধু ভাবতাম কখন আসবে তুমি, আর কখন তোমায় আমি নিজের মনের জমানো কথাগুলো বলবো। অবশেষে তুমি দেশে আসলে। ওই দিন আমি আমার এক বান্ধবীর বোনকে এয়ারপোর্টে ড্রপ করতে এসেছিলাম আমার বান্ধবীর সাথে। সেদিনে আমি তোমার এয়ারপোর্টের মধ্যে দেখে খুশিতে গিয়ে জড়িয়ে ধরি, কারণ তোমার বোন আমায় তোমার কয়েকটা ছবি দেখিয়েছে যা তুমি ইংল্যান্ডে থাকাকালীন তোমার বোনকে পাঠিয়েছিলে। কিন্তু তুমি ওই দিন আমার সাথে যা ব্যবহার করলে তাতে আমি খুব কষ্ট পেয়েছিলাম। ভাবতেও অবাক হয়েছিলাম যে তুমি আমাকে দেখেও চিনতে পারলে না। তার পরের দিন আব্বু আম্মুর সাথে তোমাদের বাসায় গেলে তোমার আম্মু তোমায় আমার সাথে পরিচয় করিয়ে দিলে, তুমি আমায় চিনলে। তারপর আমাদের মধ্যে এই জিয়া মেয়েটা আসলো। ওর ভাবসাব আমার কাছে সুবিধার মনে হচ্ছিল না, আর তুমি ওর সাথে ফ্রি মাইন্ডে মিশতে লাগলে। তাই আমার ভয় হতে লাগলো তোমায় নিয়ে, যদি তোমায় হারিয়ে ফেলি। এই জন্যই আমি ঠিক করলাম তোমার উপর জোর খাটিয়ে ভালোবাসাটা আদায় করে তোমায় সব মনে করিয়ে দিব। এক নাগাড়ে কথাগুলো বলে গেল মায়া, এবং বলে চুপ হয়ে গেল। মায়ের কথা শুনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। কি বলবো নিজেই বুঝতে পারছি না। ওর কথাগুলো কেন জানি বিশ্বাস হচ্ছে না, কিন্তু আমার তো এইসবের কিছুই মনে নেই। সত্যি তোমার কিছুই মনে পড়ছে না? না, মনে করাও লাগবে না। এখন থেকে শুধু আমাকে ভালোবাসলেই হবে। কি ভালোবাসবে না আমায়? এইসব কি বলছো? আমি তোমায় কখনো ওইভাবে ভাবিনি। সরি, আমি পারবো না। না ভাবলেও এখন থেকে ভাববে। আর আমি তোমায় সত্যি মন থেকে ভালোবাসি। শুধু তাই নয়, সেই ছোটবেলা থেকেই তোমায় ভালোবেসে এসেছি। কিন্তু আমি তোমায় ভালোবাসতে পারবো না। সরি। কেন ভালোবাসতে পারবে না? এত কিছু বলতে পারবো না। আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে, আমি গেলাম, বাই। তামিম দাঁড়াও। ওর কথায় দাঁড়িয়ে পড়লাম। নিজের ব্যাগ থেকে একটা ডায়েরি বের করে আমার হাতে ধরিয়ে দিয়ে বলল, এই ডায়েরিটার ভিতরে আমাদের ছোটবেলার কিছু ছবি রয়েছে, সাথে তোমার সেই লেখাটাও আছে এই ডায়েরির শেষ পাতায়। একবার অন্তত ডায়েরিটা খুলে দেখিও, অনুরোধ করছি। কেন জানি ওর কথাটা ফেলতে পারলাম না, তাই ডায়েরিটা নিয়ে গাড়িতে এসে বসলাম। তারপর সোজা অফিসে চলে আসলাম। অফিসে এসে কেবিনে বসে বসে ভাবছি মায়ের কথাগুলো। মায়া যা যা বলেছে সব কি সত্যি? ওর কথাগুলো কেন জানি বিশ্বাস হচ্ছে না। হ্যাঁ, এটা ঠিক যে ছোটবেলায় আমজাদ আঙ্কেল আমাদের বাসায় ভাড়ায় থাকতেন, কিন্তু মায়া যা যা বললো তো আমার কিছুতেই বিশ্বাস হচ্ছে না। কিন্তু মায়া মিথ্যাই বা বলবে কেন? তাদের তার লাভ কি মিথ্যা বলে? না, আর কিছু ভাবতে পারছি না। আপাতত এখন কাজে মনোযোগ দিই, রাতে না হয় ঠান্ডা হয়ে সবকিছু ভেবে দেখবো। তারপর কয়েকটা ফাইল নিয়ে দেখতে শুরু করলাম। অফিসে এই দিনটা কেটে গেল। সন্ধ্যা হলে অফিস বন্ধ করে বাসায় চলে আসলাম। তারপর রুমে গিয়ে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে এসে বিছানায় হেলান দিয়ে মায়ের কথাগুলো ভাবতে লাগলাম। হঠাৎ মনে পড়লো মায়া দেওয়া ডায়েরিটার কথা।
মায়া তো বলেছিল একবার ডায়েরিটা খুলে দেখতে। দেখি তো ডায়েরিতে কি এমন আছে। ব্যাগ খুলে ডায়েরিটা খুঁজতে লাগলাম। আরে ডায়েরি কোথায়? ও শিট, ডায়েরিটা তো ভুল করে অফিসে রেখে এসেছি। এখন কি করবো তাহলে? থাক, কাল অফিসে গেলে ডায়েরিটা বাসায় নিয়ে আসবো। এখন আপাতত একটু রেস্ট নিই, তাহলে মাথাটা একটু হালকা হবে। রাত 9টার সময় আম্মু এসে খাবারের জন্য ডাক দিয়ে গেলেন। রেস্ট নেওয়ায় মাথাটা অনেক হালকা হয়েছে, তাই উঠে নিচে চলে গেলাম। খাওয়া দাওয়া করে আবারও চলে এসলাম। রুমে এসে কিছুক্ষণ ফেসবুকিং করে ঘুমিয়ে পড়লাম। এইভাবে কেটে গেল আরও কিছুদিন। এই কয়দিনে মায়া রিয়া এদের মধ্যে কারোর সাথেই কথা হয়নি। তো আজ সন্ধ্যাবেলায় কেবিনে বসে আছি, এমন সময় মোবাইলটা বেজে উঠলো। হাতে নিয়ে দেখি আব্বু কল করেছে। কিছু না ভেবেই কলটা রিসিভ করলাম। হ্যাঁ আব্বু বলো। তুমি এক্ষুনি বাসায় চলে আসো। কিন্তু অফিস কে সামলাবে? আর এখন বাসায় এসে কি করবো? আমি ম্যানেজারকে ফোন করে বলে দিয়েছি, সে সামলে নেবে। তোমাকে যা বলছি তাই করো, তাড়াতাড়ি বাসায় আসো। ওকে আমি আসছি বলেই কলটা কেটে দিলাম। তারপর অফিস থেকে বেরিয়ে গাড়ি নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় আসতে কিছুটা চমকে উঠলাম। বাসার এই অবস্থা কেন? আজ কারো বিয়ে নাকি বাসায়? কারণ বাসাটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে আর চারপাশে লোকজন হাঁটাহাঁটি করছে। আমি আর কিছু না ভেবে গাড়িটা স্টোর হাউসে রেখে বাসার ভেতরে চলে আসলাম। কি এইখানেও লোকজনের ভিড় লেগে আছে দেখছি, কিন্তু বাড়িতে আজ এত মানুষ কেন? এমন সময় কোথা থেকে জানি আব্বু এসে আমার হাত ধরে ওপরে নিয়ে আসলেন আর একটা পাঞ্জাবি আমার হাতে ধরিয়ে দিয়ে বললেন, ফ্রেশ হয়ে এই পাঞ্জাবিটা পরে নিচে চলে এসো তাড়াতাড়ি। আব্বু এই বাড়িতে সব কি হচ্ছে আর এত মানুষ কেন? রেডি হয়ে নিচে আসো, সব জানতে পারবে। বলে আব্বু নিচে চলে গেলেন। আমিও দেরি না করে ফ্রেশ হয়ে পাঞ্জাবিটা পরে নিচে আসলাম। নিচে এসে আব্বুর কাছে চলে গেলাম। আব্বু আমার হাত ধরে একটা টেবিলের সামনে নিয়ে এসে দাঁড় করালেন। দেখলাম টেবিলের মধ্যে একটা বড় কেক রাখা। টেবিলের মধ্যে এত বড় কেক দেখে জিভে তো জল চলে আসলো, কিন্তু বাড়িতে এত মানুষ থাকায় কেকটা থেকে নজর সরিয়ে নিলাম। আপনারা সবাই এসেছেন, এতে আমি অনেক খুশি হয়েছি। আজ আমার ছেলের জন্মদিন।